হ্যালো লিসেনার, ভয়ের জগতে সবাইকে স্বাগতম। আর কণ্ঠে আছে আমি ইফতি। তো চলুন আর দেরি না করে সোজা গল্পে যাওয়া যাক। সকাল থেকে ঝুম বৃষ্টি হচ্ছে বাইরে, মাঝে মাঝে বজ্রপাতের শব্দও ভেসে আসছে। মামা বাড়ি বেড়াতে এসেছিলাম, আজকে চলে যাওয়ার কথা থাকলেও বৃষ্টির জন্য আটকে আছি। মামা চাকরির সুবাদে এখানে একাই থাকে, আর মামার সাথে একদম বন্ধুর মতো সম্পর্ক আমার। অনেক মজা করি তার সাথে। হঠাৎ মামা রুমে এসে আমার কান ধরে ব্যালকনিতে নিয়ে গেল। আমি বললাম, কি করছো মামা? ব্যথা লাগছে তো, ছাড়ো আমার কান। মামা কান ছেড়ে দিয়ে আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কান ডলতে ডলতে বললাম, আমি আমার কাছে কি তোমার নামে বিচার দেব মামা? আমাকে মেরেছো তুমি। উফ, কি ব্যথা করছে কান। মামা কোমরে হাত দিয়ে বাঁকা হয়ে বলল, মিহাত, তোরে কিছু কথা জিজ্ঞাসা করব, সত্যি উত্তর দিবি। আমি মাথা নিয়ে বললাম, ঠিক আছে, কি কথা জিজ্ঞাসা করবে বলো। আর তুমি এরকম বাঁকা হয়ে আছো কেন? কোমরে কি হয়েছে? মামা বলে, সব ছাড়, আগে বল, তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে? যদি গার্লফ্রেন্ড না থাকে তাহলে আপার সাথে কথা বলে তোকে বিয়ে করিয়ে দেই। আমি একটু লাজুক লাজুক হয়ে বললাম, ধুর মামা, কি বলো এসব? আমার কি এখনো বিয়ে করার বয়স হয়েছে নাকি? আর গার্লফ্রেন্ড শুধু রূপকথার গল্প আমার জন্য। মামা এবার আমার কান ধরে মুচড়ে বলল, হারামজাদা, হয় গার্লফ্রেন্ড বানা, না হয় বল, বিয়ে করিয়ে দেই। আরেকদিন যদি বাথরুমে গিয়ে পিছলে খেয়ে পড়ে কোমর ভাঙি তাহলে তোর এই কান আমি ছিঁড়ে ফেলবো। আমি জিহ্বায় কামড় দিয়ে কোনো মতে কান ছাড়িয়ে বেরিয়ে গেলাম ঘর থেকে। মামা পেছন থেকে হাসতে হাসতে বলল, এই মিয়াদ, এই বৃষ্টিতে কই যাচ্ছিস? পরে যাস। বৃষ্টি থামুক, তুই ভিজে ঠান্ডা লাগলে আপা আমার ওপর খেপবে। কে শোনে কার কথা? আমি আর পেছনে না তাকিয়ে সোজা হাঁটা দিলাম। মনে মনে অনেক হাসি পেল মামার অবস্থা মনে করে। একটু সামনে যেতেই দেখলাম ছোট্ট একটা গর্ত থেকে আলো রোশনি বের হচ্ছে। আমি এগিয়ে গেলাম সেদিকে, গিয়ে দেখলাম একটা ঝকঝকে পাথর ডায়মন্ডের মতো আলো ছড়াচ্ছিল। আমি সেটা স্পর্শ করার সাথে সাথে পথের ঝলমলটা একদম শেষ হয়ে গেল। এখন আর আলো বেরোচ্ছে না। একটু অদ্ভুত লাগলো বিষয়টা, তাই পাথরটা পকেটে ঢুকিয়ে নিলাম। কাক ভেজা হয়ে একটা সিএনজিতে উঠে বসলাম। ড্রাইভার আমার দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে গম্ভীর গলায় বলল, কোথায় যাবেন মামা? আমি তেমন মাথা না ঘামিয়ে ড্রাইভারকে ঠিকানাটা বলে দিয়ে আমি হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে রইলাম। আমি মিহাদ, ইঞ্জিনিয়ারিং শেষ করে চাকরির জন্য ঘুরপাক খাচ্ছি। বাবাকে হারিয়েছি সেই ছোট্টবেলায়, তখন আমার বয়স 5 বছর। বাবার চেহারাটা এখন স্পষ্ট আমার চোখে ভেসে ওঠে। কেন যেন সবসময় মনে হয় বাবা আমার সামনেই থাকে এবং সাথেই থাকে। আমি তাকে অনুভব করতে পারি, আমি তার শরীরের ঘ্রাণ পাই। হতে পারে এগুলো আমার ভাবনা বাবাকে অনেক ভালোবাসার জন্য, তাই কারোর সাথে এগুলো শেয়ার করি না। হঠাৎ সিএনজি করে ব্রেক কষলো। প্রস্তুত না থাকার কারণে আমি গিয়ে সোজা সামনে খাঁচার সাথে মাথায় আঘাত পেলাম। মাথায় হাত দিয়ে ড্রাইভারকে কিছু বলতে যাব এমন সময় সে নিজে থেকে বলে উঠল, মামা, আপনি নামিন আমার গাড়ি থেকে। আমি মৃত মানুষ আমার গাড়িতে উঠাই না। আমার গেল রাগ উঠে। একই তো এভাবে ব্রেক করায় মাথায় আঘাত পেলাম, তার উপর আবার আবল তাবল কথা। আমি নেমে ড্রাইভারের জামার কলার ধরে তাকেও গাড়ি থেকে নামিয়ে বললাম, গাড়ি চালাতে পারোস না, রাস্তায় নামছোস কেন? আবার বলছিস মৃত মানুষ, আমাকে দেখে কি তোর মৃত মনে হয়? এখন তোকে আমি মৃত করে ফেলবো। ড্রাইভার হাসতে হাসতে বলল, আপনি মৃত থেকে যতই পালানোর চেষ্টা করেন, মৃত্যু আপনাকে ধরা দিবেই। আর এখন যে বাজে ব্যবহারটা করেছেন আমার সাথে, সেটার জন্য আপনি শাস্তি পাবেন। তারা সব দেখছে। তারা সব দেখছে মানে? কারা দেখছে? আরেকটা বাজে কথা বললে তোর মাথা আমি ফাটিয়ে দেব। এখন চুপচাপ আমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবি, না হলে। ড্রাইভারের উপরের দিকে তাকিয়ে মনে মনে কিছু বলল। আমি শুধু তার ঠোঁট নাড়তে দেখলাম। এরপর অদ্ভুত একটা হাসিতে বলল, মামা, প্রস্তুত হয়ে নেন আমার সাথে বাজে ব্যবহারের জন্য শাস্তি পেতে। সেইটা বলার সাথে সাথে আমার শরীরে বিদ্যুতের শক্ট মতো ঝটকালা মারল। আমি ছিটকে গিয়ে একটা গাছের সাথে বাড়ি খেলাম। কয়েক সেকেন্ডের জন্য আমি যেন প্যারালাইজড হয়ে গেলাম। হাত পা কিছু নাড়াতে পারলাম না। স্বাভাবিক হয়ে সামনে তাকাতে দেখি সেই ড্রাইভার নেই, তার গাড়িও নেই। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, আশেপাশে মানুষজন যে যার মতো ছুটে চলছে। আমার সাথে এমনটা হয়ে গেল সে ব্যাপারে কারোর কোনো ভ্রুক্ষেপ নেই, যেন তারা কিছুই দেখতে পায়নি। আমি আস্তে আস্তে উঠে চারপাশে ভালো করে তাকালাম। না, কেউ খেয়াল করেনি। আমার সারা শরীর কাদায় ভরে গেছে নিচে পড়ার কারণে। লোকটা কে ছিল, এসব কি বলছিল, আমি কিছুই বুঝতে পারিনি।
তাড়াতাড়ি করে বাসার দিকে হাঁটা দিলাম। চেনা শহরটা আজকে কেমন যেন অচেনা লাগছে। মানুষগুলো কেমন অদ্ভুত লাগছে। কেউ কারোর সাথে কথা বলছে না, কেউ কারোর দিকে তাকাচ্ছেও না। কি হচ্ছে সব? প্রায় আধা ঘন্টা হাঁটার পর বাসায় এসে পৌঁছালাম। মা আমাকে দেখিয়ে বলল, এ কি হাল তোর? আসার খাইছোস নাকি রাস্তায়? আমি বললাম, না মা, কিছু হয়নি, ভালো লাগছে না এখন, ঘুম থেকে উঠে কথা বলবো। এই বলে ফ্রেশ হয়ে রুমের দরজা আটকিয়ে শুয়ে পড়লাম। ভাবছি এমন হচ্ছে কেন, সবকিছু কেমন যেন অদ্ভুত লাগছে। ওই ড্রাইভার আমাকে মৃত বলল কেন? হঠাৎ করে সে কোথাও গায়েব হয়ে গেল। সে কাদের কথা বলছিল যারা সব দেখছে? অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গিয়েছে জানি না। হঠাৎ আমার চোখ খুলে গেল। যতদূর চোখে দেখা যায় সুদূর সাদা রোশনি। সামনে একটা অদ্ভুত ঘর। সেই ঘরের বিশাল সামনে লাইন অনেক মানুষ দাঁড়িয়ে আছে। তারা সবাই সাদা পোশাক পরা, হাতে একটা নীল রঙের ফাইল। সবার চেহারায় চিন্তার ছাপ, কারোর মুখে কোনো কথা নেই। একজন একজন করে সেই ঘরে ঢুকছে। কেউ হাসি মুখে বের হয়ে আসছে, কেউ আবার বের হয়ে আসছে না। আমি হঠাৎ নিজের দিকে খেয়াল করলাম। আমার গায়েও সাদা পোশাক আর হাতে একটা নীল রঙের ফাইল। আমি এখানে কেন? আমি তো আমার রুমে ঘুমাচ্ছিলাম। এখানে কি হচ্ছে? এর মাঝে একটা ছেলে সেই লাইনে থেকে ডাক দিয়ে বলল, মিহাদ, দেরি কর না, এসো লাইনে দাঁড়াও, আমরা ওদের থেকে চাইলে মুক্তি পেতে পারবো না। আমি ছেলেটার কথা মতো লাইনে গিয়ে দাঁড়িয়ে বললাম, ভাই তুমি কে, আর এখানে কি হচ্ছে? সবাই তো চিন্তিত কেন? ছেলেটা বলল, ভাই আমার নাম রিফান, আর এই সামনে মেয়েটাকে দেখছো, ও আমার বোন ঋতু। মৃত্যুর পর সবাই এই স্টেপটা পার করে এবং তারপর যেতে হয়। যাদেরকে দেখছো ওই ঘর থেকে হাসি মুখে বের আসছে তারা মুক্ত, আর যারা বের হয়ে আসছে না তাদেরকে দিয়ে কেউ একজন নতুন এক পৃথিবী বানাতে যাচ্ছে। তারা অনেক শক্তিশালী। আমি রিফানের কথা শুনে অবাক হয়ে বললাম, কিন্তু আমি তো মারা যাইনি, আমি এখানে কি করছি? রিফান বলল, এখানে আসা সবার কাছে এটা মনে হয়। কেউ মনে করে তারা মারা গিয়েছে। মৃত্যু মেনে নেওয়ার মতো সাহস এখনো কারণ নেই, কিন্তু একসময় মেনে নিতেই হয়। তুমি একসময় নেবে। আমি আর কিছু বলতে যাব, তখনই রিফান আর ঋতু ঘরের ভেতরে চলে গেল। এটি কি হচ্ছে? আমি মারা গিয়েছি মানে? না, এটা আমার স্বপ্ন। নিজের গালে কয়েকটা চড় থাপ্পড় দিলাম। তখনই পেছন থেকে একটা অদৃশ্য ধাক্কা আমাকে ওই ঘরে নিয়ে ফেলল। আমি খেয়াল করলাম ঘরের ভেতরে কিচ্ছু নেই, শুধু একটা টেবিল রাখা, বড়, দুই পাশে দুইটা চেয়ার। এক প্রান্তে একজন ফর্সা করে লোক বসে আছে কলম মুখে দিয়ে। আমাকে চোখের ইশারায় সামনে থাকা চেয়ারে বসতে বলল। আমি ধীরে ধীরে গিয়ে চেয়ারে বসলাম। লোকটা আমার হাত থেকে সেই নীল ফাইলটা নিয়ে নিল এবং ফাইলের দিকে চোখ বুলিয়ে কিছুক্ষণ পর একটা সাইন করলো। আমি বললাম, স্যার, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি মারা যাইনি, আমি তো আমার রুমে ঘুমাচ্ছিলাম। হঠাৎ করে এখানে চলে আসলাম কিভাবে যেন। লোকটা বলল, মিস্টার মিহাদ, আপনি মারা গিয়েছেন আজকে সকাল ইন্টারভিউ দিতে যাওয়ার সময়। আপনার স্মৃতি অনেক দুর্বল। এটা ভালো হবে যে আপনার মৃত্যু মেনে নিয়ে আমাদের নতুন পৃথিবী বানাতে সাহায্য করুন। আমি ওঠার আগে পেছন দিকে চেয়ার লাথি দিয়ে ফেলে বললাম, আমি আপনাকে বলছি আমি মারা যাইনি, তবুও কেন আমাকে জোর করে মারতে চাইছেন? আর কোন পৃথিবীর কথা বলছেন আপনারা? আমাকে আমার পৃথিবীতে থাকতে দিন। লোকটা হাসতে হাসতে বলল, আমরা এমন এক পৃথিবী তৈরি করছি যেখানে দুর্বলদের কোনো জায়গা নেই। আপনার আত্মা অনেক সাহসী আর পরিষ্কার। আমরা আপনার আত্মাকে আমাদের পৃথিবীর জন্য সিলেক্ট করেছি। এবার আমি রাগে ওই লোকের দিকে তেড়ে গেলাম, কিন্তু আমি তার কাছে পৌঁছাতে পারলাম না। আমি ঘুরে ফিরে নিজের জায়গায় ফিরে আসছি। হঠাৎ ওই লোকটা হাসতে হাসতে অদৃশ্য হয়ে গেল আমার চোখের সামনে। তারপর এই ঘরের দেয়ালগুলো চারপাশ থেকে আমার দিকে সংকুচিত হয়ে আসতে লাগলো। আমি এখান থেকে বের হওয়ার জন্য ছটফট শুরু করলাম, কিন্তু এক পাও নড়তে পারলাম না। দেয়ালগুলো চারপাশ থেকে আমাকে চেপে ধরছে। আমার হাড় মাংস সব মিলিয়ে ফেলবে মনে হচ্ছে। আমি পুরো শক্তিতে চিৎকার করলাম। ঘরের দেয়ালগুলো আমার দিকে সংকুচিত হয়ে আসতে লাগলো। আমার হাড় মাংস মিশে দিবে মনে হচ্ছে। আমি পুরো শক্তিতে চিৎকার করে ঘুম থেকে উঠে গেলাম। তখনই পাশ থেকে দরজায় খটখট শব্দ। আমি ধরপড় করে উঠে বসলাম। ঘেমে একাকার হয়ে গেছি। পুরো শরীরে হাত বুলিয়ে দেখলাম সব ঠিক আছে কিনা। তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। পুরো শরীরে, তার মানে এতক্ষণ ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 8টা বেজে গিয়েছে। তার মানে পুরো রাত সাবার করে দিয়েছি ঘুমিয়ে। ওপাশ থেকে আবার দরজার খটমট। মা বলছে, কি রে মিহাদ, কি হয়েছে, চিৎকার করছিস কেন? রুমের ভিতরে দরজা খোল, কি হলো? না মা, কিছু হয়নি, একটা বাজে স্বপ্ন দেখছিলাম। তুমি যাও ফ্রেশ হয়ে আসো, আমি আসছি।
মা বলল, কি যে করিস না তোরা, এভাবে কেউ চিৎকার করে নাকি? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নাস্তা টেবিলে, আজকে না তোর ইন্টারভিউ আছে। এই বলে মা চলে গেল। আমি তো ভুলে গিয়েছিলাম আজকে আমার ইন্টারভিউ আছে। হঠাৎ আমার মনে পড়ে গেল স্বপ্নে লোকটা বলেছিল ইন্টারভিউ দিতে যাওয়ার সময় আমি মারা গিয়েছি। তার মানে কি সত্যি আজকে আমি মারা যাব? দূর, কী সব ভাবছি, এটা শুধু একটা স্বপ্ন। এসব নিয়ে ভাবলে মাথা খারাপ হয়ে যাবে। তাই উঠে তাড়াতাড়ি ফ্রেশ হতে চলে গেলাম। হাত মুখ মুছতে মুছতে চোখ গেল টেবিলে রাখা সেই পাথরটার দিকে, যেটা গতকাল ঝলমল করে আলো ছড়াচ্ছিল। এই পাথরটা উঠানোর পর থেকেই আমার সাথে এমন অদ্ভুত সব জিনিস হচ্ছে, এটা রাখা যাবে না। জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিলাম পাথরটা। এরপর নাস্তা করে ইন্টারভিউয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আজকে সকালটা একদম আলাদা মনে হচ্ছে। রাস্তায় কোনো গাড়ি নেই, সম্পূর্ণ কোলাহল মুক্ত। মানুষগুলো সব কেমন যেন শব্দ ছাড়াই হেঁটে চলছে। রাস্তার শুকনো গাছের পাতাগুলো বাতাসে উঠছে। এ যেন এক মৃত শহর। আমিও হাঁটা শুরু করলাম। হঠাৎ একটা কণ্ঠ কানে ভেসে আসলো, তুই যাইস না, আজকে তুই মারা যাবি, বাসায় ফিরে যা। আমি সাথে সাথে ওই কণ্ঠের উৎস খুঁজতে লাগলাম, না তেমন কাউকেই চোখে পড়ছে না। এটা কে বললো তাহলে? আমি আবার হাঁটা শুরু করলাম। এগুলো কি হচ্ছে আমার সাথে বুঝতে পারছি না। প্রায় 15 মিনিট পর আমি ইন্টারভিউ দেওয়ার জন্য জায়গায় পৌঁছালাম। এখানে সবাই কেমন অদ্ভুতভাবে তাকাচ্ছে আমার দিকে। কেমন যেন একটু অস্বস্তি বোধ হচ্ছে। এভাবে তাকাচ্ছে কেন তারা? আশ্চর্য ব্যাপার হলো, এখানে আমি ছাড়া অন্য কেউ ইন্টারভিউ দিতে আসেনি। একবার ভাবলাম চলে যাব নাকি এখান থেকে। সবকিছু কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে। তখন একটা লোক হাসতে হাসতে এসে বলল, চলুন মিস্টার মিয়াদ, স্যার আপনাকে ডাকছে। আমি না চাইতেও তার সাথে গেলাম। সে আমাকে একটা রুম দেখিয়ে বলল, ওই রুমে যান, স্যার ওখানেই আছে। আমি তার কথা মতো সেই রুমে গেলাম। দেখলাম একজন লোক নিচে তাকিয়ে কি যেন লিখছে। আমার দিকে না তাকিয়েই বলল, বসুন মিস্টার মিয়াদ, আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমি বসতে বসতে বললাম, সরি স্যার, আমি বুঝতে পারিনি আমার জন্য অপেক্ষা করছিলেন মানে। এবার সে মুখ উঠিয়ে আমার দিকে তাকালো। আমি অবাক হয়ে গেলাম তাকে দেখে। এ তো সেই লোক যাকে আমি স্বপ্নে দেখেছিলাম। এই লোকে আমাকে বলেছিল আমি নাকি ইন্টারভিউ দিতে যাওয়ার সময় মারা গিয়েছি। আমি বললাম, স্যার কিছু মনে করবেন না, আমি আপনাকে আগে কোথাও দেখেছি, আমার স্বপ্নে আমি আপনাকে দেখা দিয়েছিলেন আপনি। লোকটা হাসতে হাসতে বলল, তাই নাকি? হতে পারে, শুধু আপনি না, আরও অনেকেই এই কথা বলেছে আমাকে, আমি নাকি তাদের স্বপ্নে দেখা দিয়েছি। এসব কথা বাদ দিয়ে এখন কাজে কথা আসে। আপনি কি জানেন কি কাজের জন্য এখানে জব অফার করা হয়েছে আপনাকে? আমি বললাম, না স্যার, তেমন কিছু জানি না, তবে এটা জানি যে আপনারা একজন ভালো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার খুঁজছেন, তাই আমার এখানে আসা। হ্যাঁ, এটা ঠিক, তাহলে আপনি কাল থেকে জয়েন করতে পারেন। আর রুমের বাইরে একজন আছে, সে আপনাকে আপনার কাজ বুঝিয়ে দিবে এবং অফিস ঘুরিয়ে দেখাবে। আপনি এখন আসতে পারেন। একদমই কথাগুলো বলে সে আবার কি যেন লিখতে লাগলো। স্বপ্নে ঠিক এভাবেই সে কিছু লিখছিল। সবকিছু কেমন যেন কল্পনার মতো মনে হচ্ছে আমার কাছে। আমি আর কথা না বলে রুম থেকে বের হয়ে দেখলাম একটা লোক দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই হাসি মুখে বলল, স্যার আমাকে সবকিছু বলে দিয়েছেন, চলেন হাঁটতে হাঁটতে কথা বলা যাক আর অফিসটা ঘুরে দেখা যাক। আমি তার সাথে হাঁটতে লাগলাম। সে বলা শুরু করলো, স্যার আমাদের অফিসটা মূলত লক্ষ্যচক্ষুর আড়ালে, আমাদের কার সম্পর্কে কেউ জানে না, বলতে পারেন এটা ভিন্ন একটা জগৎ। আমরা মৃত মানুষের বডি থেকে বিভিন্ন প্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে রাখি, এর জন্য আমাদের মৃতদেহ কেটে ফেলতে হয়। কিন্তু এখন আমরা ভাবছি এমন একটা প্রযুক্তি তৈরি করতে যেটা দ্বারা মৃতদেহে কোনো প্রকার কাটা ছেঁড়া না করেই তার ভেতরের প্রয়োজনীয় পার্টসগুলো বের করে আনতে পারবো। আপনি এসব বিষয়ে অনেক পাক্কা, তাই তারা আপনাকে সিলেক্ট করেছে। লোকটা সব কথা বলছিল আর আমি অবাক হয়ে তার কথাগুলো শুনছিলাম। এটা আবার কেমন কাজ? আমি কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম, মৃত মানুষের পার্টস দিয়ে আপনারা কি করেন? লোকটা বলল, সেটা আমরা জানি না, আমাদের কাজ শুধু পার্টসগুলো আলাদা করে অফিসে জমা দেয়া। সেটা দিয়ে তারা কি করে কেউ জানে না, আর কেউ জানার চেষ্টাও করে না। এই বলে লোকটা একটা বিশাল একটা ঠান্ডা রুমে প্রবেশ করলো আমাকে নিয়ে। সেখানে যা আছে তা দেখে আমার চোখ কপালে উঠে গেল। বিশাল রুমে হাজার হাজার কাচের বক্স রাখা আছে, আর সেই বক্সে মানুষের মৃতদেহ রাখা। কোনো কোনো মৃতদেহ গলা থেকে পেট পর্যন্ত কাটা, আবার কারোর হাত পা বা চোখ নেই অথবা কান নেই, মানে সবগুলো মৃতদেহের কিছু না কিছু মিসিং। আমি তাকে বললাম, এটা কি আপনাদের রিসার্চ ল্যাব যেখানে আপনারা মৃতদেহ থেকে তাদের অর্গানগুলো আলাদা করেন? এত মৃতদেহ পান কোথায় আপনারা? লোকটা বলল, সেটাও জানি না আমরা, মৃতদেহ জোগাড় করার জন্য আলাদা টিম আছে, সেটা তাদের কাজ করে। আমাদের যে কাজ জানানো হয় শুধু সেটুকুই জানি, এর বেশি জানতে চাইলে শাস্তি পেতে হয়। আপনি বেশ কৌতূহল দেখাবেন না।
হঠাৎ আমার চোখ একটা মৃতদেহ আটকে গেল। খুব চেনা চেনা লাগছে একে, কোথায় যেন দেখেছে। একটু ভাবতে মনে পড়ে গেল কাল রাতের স্বপ্নে এই ছেলেটাকেই আমার সাথে কথা বলেছিল, নাম বলেছিল রিফান। ওইখানে এলো কিভাবে? সবকিছু উলটপালট হয়ে যাচ্ছে কেমন। আমি লোকটাকে জিজ্ঞাসা করলাম, এই মৃতদেহটা কার? এটা তো এখন অক্ষত, এর তো কোনো কিছু মিসিং না। লোকটা বলল এটা কয়েকদিন আগে এসেছে, এর ব্যাপারে এখনো অর্ডার পাইনি ওর উপর থেকে, এখনো অক্ষত অবস্থায় আছে। আমি ভালো করে রিফানের মৃতদেহের দিকে তাকিয়ে দেখলাম ছেলেটার চোখ এখনো খোলা। তার চোখ আমাকে কিছু বলতে চাচ্ছে। স্বপ্নে তো তার বোন ছিল সাথে, সে কোথায় তাহলে? এসব দেখে কি করব ভেবে পাচ্ছি না। এই কাজ আমি করতে পারবো না। এখান থেকে একবার বের হতে পারলেই হয়, ভুলেও কোনোদিনই অফিসের আশেপাশে আসবো না। এখানে যা হচ্ছে তা মোটেও স্বাভাবিক কিছু না। আমি বললাম ঠিক আছে, তাহলে কাল থেকে জয়েন করব, আজকে আমি যাই, বাসায় গিয়ে বিশ্রাম নিতে হবে। এই বলে ঘুরে হাঁটা দিলাম আর চারপাশে তাকাতে লাগলাম। এটা তো পুরো মৃত্যুর দুনিয়া মনে হচ্ছে। হঠাৎ দূরে একটা কাচের বক্সের দিকে নজর পড়ল। সেটা অন্য সব বক্সের চেয়ে বড়। সেই বক্সের মৃতদেহটা আমাকে কেমন যেন টানছে তার দিকে। যাব না বলেও সেদিকে যেতে লাগলাম। যতই বক্সের দিকে যাচ্ছি ততই যেন মৃতদেহটার মুখটা চেনা চেনা লাগছে। আমি আরও জোরে এগোতে লাগলাম। বক্সটার থেকে একটু দূরে থাকতে আমি থমকে দাঁড়িয়ে গেলাম। আমার পা আর চলছে না। এটা কিভাবে হতে পারে? এ তো আমার বাবার লাশ। বাবার মুখটা আমি কখনো ভুলতে পারবো না। সেই মুখে হাসি, সেই মাথার কোকড়া চুল, একদম সে আগের মতোই। আমি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, এটা বাবার মৃতদেহ। সে কাচের বাক্সে বড় বড় অক্ষরে লেখা, বিশ্বাসঘাতকদের মৃত্যু নেই। আমি তাড়াতাড়ি ওই লোকটাকে ডাক দিয়ে বললাম, স্যার এই মৃতদেহটা কার? এখানে কি করে এলো? লোকটা এসে আমাকে বলল, আরে এটা তো অনেক বছর আগে নিয়ে আসা মৃতদেহ। শুনেছি এই লোকটা নাকি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তাই আমাদের বস তাকে মেরে তার মৃতদেহ এভাবে রেখে দিয়েছে বছরের পর বছর ধরে। আমি আর কিছু বলার শক্তি পেলাম না। আমি নিজেকে সান্ত্বনা দিলাম, এটা আমার বাবা হতে পারে না। বাবাকে আমাদের ঘরের পাশে দাফন করা হয়েছে। আমার স্পষ্ট মনে আছে এটা অন্য কেউ, আমার বাবার মতো দেখতে। আমি তাড়াতাড়ি করে সেখান থেকে বের হলাম, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে লাগলাম। এতক্ষণ আমি যেন কোনো মৃত্যুর করেছিলাম। এই জায়গাটা তাড়াতাড়ি ত্যাগ করতে হবে আমার। আমি এরকম চাকরি কখনো করব না। তখনই মায়ের ফোন এলো। আমি ফোন রিসিভ করে বললাম, মা চাকরিটা হয়নি আমার, আমি বাসায় আসছি। আমাকে অবাক করে দিয়ে মা বলল, মিথ্যা কথা কেন বলতেছিস? চাকরি তো তোর হয়ে গেছে। এখন তাড়াতাড়ি বাসায়, অনেকদিন পর তোর বাবা এসেছে, তোর জন্য অপেক্ষা করছে। আমি মায়ের কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। মানে কি বলছো মা? বাবা এসছে মানে? এটা কিভাবে হতে পারে? বাবা তো সে কবে আমাদের ছেড়ে চলে গিয়েছে। তোমার কি মাথা ঠিক আছে? মা একটু কষ্ট পেয়ে বলল, কেন? মারা গেলে কি মানুষ ফিরে আসতে পারে না বুঝি? তুই তো মারা গিয়েছিস, আর মারা গিয়েছিস বলেই তো এত ভালো একটা চাকরি পেলি আজকে। এবার কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বাসায় আয়, তোর বাবার হাতে বেশি সময় নেই। মা তোমরা সবাই মিলে আমাকে পাগল বানিয়ে ফেলছো নাকি? আমি মারা গিয়েছি মানে? মুখে যা আসছে তাই বলছো। আমি এখন বাসায় আসছি, দেখি পাগল আমি হয়েছি নাকি তোমরা হয়েছো সবাই। এই বলে ফোনটা কেটে সোজা বাসার উদ্দেশ্যে হাঁটা দিলাম। রাস্তায় যার সাথে দেখা হচ্ছে সেই আমাকে বলছে, নিজের মৃত্যু মেনে নাও মিহাদ, নিজের মৃত্যু মেনে নাও। চারিদিক থেকে শুধু এই একটা কথাই ভেসে আসছে। আমার কান ফিরে রক্ত বের হওয়ার মতো উপক্রম। আমি কান চেপে ধরে রাস্তার মাঝখানে বসে পড়লাম। হঠাৎ প্রচণ্ড গতিতে একটা গাড়ি এসে আমাকে ছিটকে ফেলে দিল রাস্তা থেকে অনেকটা দূরে। এবার মনে হয় আমি সত্যি মারা যাচ্ছি। নিঃশ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে, চোখগুলো আপনা আপনি বুজে আসছে। তখন একটা হাত আমার দিকে এগিয়ে আসলো। ঝাপসা দেখতে পেলাম কেউ হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি তার হাতে হাত রাখলাম, সাথে সাথে সবকিছু স্বাভাবিক হয়ে গেল। আমি পুরো ঠিক হয়ে গেলাম। এবার দেখলাম সেই রিফান নামের ছেলেটা আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছিল। আমি রিফানের হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালাম এবং অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তোমাকে আমি স্বপ্নেও দেখেছিলাম, তারপর আবার এই ল্যাবে তোমার মৃতদেহ দেখেছি, এখন তুমি আমার সামনে দাঁড়িয়েছ। আসলে হচ্ছেটা কি আমার সাথে? তোমরা কারা? রিফান বলল, তোমার সাথে এগুলো কেন হচ্ছে জানি না, তাদের টার্গেট তো ছিল এতদিন শুধু মৃত মানুষ। তুমি তো এখনো মরনি, তাহলে হঠাৎ করে তোমার পেছনে লাগলো কেন? বুঝতে পারছি না। আর আমি সত্যি মারা গিয়েছি, তারা আমার আত্মাকে সিলেক্ট করেছে, কিন্তু আমার বোনকে মুক্ত করে দিয়েছে। কারণ এই মৃত্যুর দুনিয়ায় শুধু পুরুষদেরই জায়গা হয়। অনেক চেষ্টা করে বোনের সাথে যেতে পারিনি। ওরা মানে কারা?
তুমি কাদের কথা বলছো? আর তারা আসলে কি করতে চাইছে? তুমি মরার পরও আমার সামনে কিভাবে? অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি পাগলে যাচ্ছি ভাই। যা কিছু হচ্ছে এই শহরে তা তো কেবল শুরু। এর পেছনে এমন কেউ আছে যে চায় সম্পূর্ণ একটা আলাদা পৃথিবী তৈরি করতে জীবিত মানুষের চোখের আড়ালে। যে শহরে কেউ মানুষের মতো দুর্বল হবে না, কিন্তু হতে পারে একসময় এরা জীবিত মানুষদের জন্য এক হুমকি হয়ে দাঁড়াবে। কারণ শক্তি আর ক্ষমতা পেলে সবাই তার অপব্যবহার করে আর দুর্বলদের শোষণ করে। হয়তো আমিও তাদের একজন, যার ইশারা এসব হচ্ছে। সে কে তা আমরা কেউ জানি না। সে কখনো নিজেকে দেখাতে চায় না। এই জন্য তার আদেশ অনুযায়ী তার অনুসারীরা সকল সাহসী মানুষদের মৃতদেহ জোগাড় করে। মূলত তাদের টার্গেট ওই মানুষগুলো যারা বেঁচে থাকতে ছিল ভয় ভীতহীন আর আপন মানুষ দ্বারা ঠকেছে। তাদের এই কার্যক্রম অনেক আগে থেকেই চলে আসছে। তারা অনেকটা সফল হয়ে গিয়েছে তাদের কাজে। কি বলছো ভাই? এটা তো তাহলে আমাদের কল্পনার চেয়েও বেশি ভয়ঙ্কর। কিন্তু তারা আমার পেছনে কেন পড়ল? এই প্রশ্নের উত্তর আমাকে খুঁজে বের করতে হবে। আমার আপন মাও একটু আগে কি উল্টাপাল্টা বলেছিল। আমাকে এখন বাসে যেতে হবে। দেখো মিয়াদ, আমিও চাই তুমি এসব থেকে নিজেকে মুক্ত করো। হয়তো তোমার দ্বারাই আমি আমার বোনের সাথে মিলিত হতে পারি। আমি চাইলেই তোমাকে সব রকম সাহায্য করতে পারবো না। আমি এখন তাদের আয়ত্তে আছে। আমি তোমার সাথে কথা বলছি, এটা তার টের পেয়ে গেলে আমার খবর আছে। তাই এই রহস্যর গোড়া পর্যন্ত যেতে হলে তুমি একা পারবে না। অবশ্যই বিশ্বস্ত একজন মানুষ লাগবে যে তোমাকে নির্দ্বিধায় সাহায্য করবে সাহসের সাথে। এমন মানুষ কোথায় পাবো ভাই? এখন তো কাউকে বিশ্বাস হচ্ছে না, এমনকি নিজেকেও বিশ্বাস হচ্ছে না। দেখো আশেপাশে কত মানুষ, কিন্তু সবাইকে মনে হচ্ছে মৃত। কেউ কারোর সাথে কথাও বলছে না। কাকে বিশ্বাস করবো বলো? আচ্ছা, একজন, সে একটা মেয়ে, বাদামি রঙের চুল মেয়েটার, চোখগুলো একদম হরিণের মতো টানা টানা, ঠোঁটের ডান পাশে নাকের কাছে একটা তিল আছে আর হাতে একটা ক্ষত চিহ্নের দাগ আছে, যেটা আমাদের সাহায্য করতে গিয়ে হয়েছিল। ওর নাম রিদিকা। তাকে খুঁজে বের করো, আমার সাথে কথা বলবো তাকে। সে তোমাকে কোনো স্বার্থ ছাড়াই সাহায্য করবে, দেখবে। তাকে কোথায় পাবো আমি? তার ঠিকানা কি? কোথায় থাকে সে বলো আমাকে। রিফান কিছু বলতে যাবে এমন সময় একটা ভয়ঙ্কর শব্দ হলো পাশেই। রিফান চিৎকার করে উঠল। আমি বললাম, কি হয়েছে রিফান, এমন করছো কেন? রিফান আর কিচ্ছু বলতে পারল না। চিৎকার করতে করতে গায়েব হয়ে গেল। হয়তো তারা টের পেয়ে গিয়েছে রিফান আমার সাথে কথা বলছে। এখন আমি কি করব? তখনই মনে পড়ল মা কি সব বলছিল, বাবা নাকি এসেছে। আমি তাড়াতাড়ি বাসার দিকে হাঁটা দিলাম। হঠাৎ আমার সামনে একটা রিক্সা এসে থামলো। আমাকে বলল, স্যার চলেন আপনাকে বাসে পৌঁছে দিই। রিক্সাওয়ালাকে দেখে ভালোই মনে হলো, তাই কিছু না ভেবেই রিক্সাতে উঠে বসলাম। রিক্সা চলতে লাগলো। মনে হচ্ছে রিক্সাটা যেন হঠাৎ হাওয়ায় ভেসে চলছে, একটু ঝাঁকি খাচ্ছিল না। আমার মাথায় অন্য চিন্তা, বাবা কিভাবে আসতে পারে, বাবার মরাদেহ ওইখানে গেল কিভাবে। এসব ভাবতে ভাবতে হঠাৎ রিক্সাওয়ালার ডাকে ভাবনা এলো। দেখলাম বাসায় চলে এসেছি। তাড়াতাড়ি নেমে পকেট থেকে 100 টাকার নোটটা বের করে রিক্সাওয়ালাকে দিলাম। রিক্সাওয়ালা আমাকে টাকা ফেরত দিয়ে বলল, সরি স্যার, আমরা মৃত মানুষের কাছে ভাড়া নিই না। এটা শুনে আমি রাগ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। তার কলার ধরে বললাম, তোরা কি আমাকে পাগল পেয়েছিস? আমাকে মৃত বানানোর জন্য এত তাড়াহুড়া কেন? তোদের কি চাস তোরা? সে হাসতে হাসতে কলার থেকে আমার হাত ছাড়িয়ে দিয়ে বলল, স্যার এত ধৈর্যরা হবেন না, নিজের মৃত্যু মেনে নেন আর এখন আমাকে ছেড়ে তাড়াতাড়ি বাসায় যান, আপনার বাবা অপেক্ষা করছে। এই বলে সে চলে গেল রিক্সা নিয়ে। আমি বলদের মতো দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। কি হচ্ছে আমার সাথে? ধীরে ধীরে বাসায় গেলাম। মনের ভিতর ভয় কাজ করছে, এবার সত্যি কি বাবা এসছে নাকি। দরজায় কলিং বেল দিলাম, কোনো সারা শব্দ নেই। আমি বাইরে থেকে ডাক দিলাম, মা দরজা খোলো। হঠাৎ ঘরের থেকে ছোট্ট বাচ্চার হাসাহাসির শব্দ ভেসে আসলো। এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে আর হাসছে। মায়ের গলাও শুনতে পেলাম, মেয়াদ দুষ্টুমি করো না, এসো খেয়ে নাও বলছি। বাসায় বাচ্চা আসলো কোথা থেকে, আর মা কার সাথে দুষ্টুমি করছে। আমি জিদে এক লাথিতে দরজা খুলে ফেললাম। বাসার ভিতরে পরিবেশ সম্পূর্ণ বদলে গিয়েছে। আমি আস্তে করে ডাক দিলাম, মা তুমি কোথায়? কিন্তু কেউ নেই ঘরে। আমি কোথায় চলে আসলাম? ঘরের কোনো কিছুই তো ঠিক নেই, সব আসবাবপত্র বদলে গিয়েছে। এমনকি জানলার পর্দাগুলো সম্পূর্ণ আলাদা। ওই তো আমার সেই লাল রঙের গাড়িটা, যেটা বাবা এনে দিয়েছিল ছোটবেলায়। আমাদের কালো রঙের ফ্রিজটাও তো আছে, কিন্তু এটা তো বিক্রি করে দিয়েছিলাম অনেক আগে। কি হচ্ছে এসব? মা কোথায়? আমি চিৎকার করে মাকে ডাকলাম। হঠাৎ বেডরুম থেকে মায়ের কণ্ঠ ভেসে আসলো, মেহাদ বাবা এখনই চলে আসবে, তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে বাবা রাগ করবে। আমি আস্তে আস্তে বেডরুমের দিকে গিয়ে উকি মেরে তাকিয়ে যা দেখলাম, তাতে আমার কলিজায় পানি নেই।
সে ছোটবেলায় আমি খাটে বসে আছি, মা খাবারের থালা হাতে আমাকে খাওয়ানোর চেষ্টা করছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, মা। তখনই মা আর ছোটবেলার আমি দুজনেই ভয়ঙ্কর দৃশ্যতে আমার দিকে তাকালো। মা বলে উঠল, তুই তোর মৃত্যু মেনে নিচ্ছিস না কেন? কি হবে নিজেকে বাঁচিয়ে রেখে? আমি ভয়ার্ত চোখে শুধু তাকিয়ে আছি, কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। এরপর সে ছোটবেলার আমিও তুতলে তুতলে বলে উঠল, তুমি মারা না গেলে আমি কিচ্ছু খাবো না বলে দিলাম। আর সহ্য করতে পারছি না। আমি সেখান থেকে এক দৌড় দিলাম, কিন্তু একটু যেতেই পা পিছলে ফ্লোরে পড়ে গেলাম। আমি কষ্ট করে উঠে আবার দৌড় দেওয়ার জন্য পা বাড়ালাম, কিন্তু হঠাৎ আমার চোখ গেল মেইন দরজায়। একটা লোক অন্যদিকে তাকিয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে আমি তাকে চিনি। আমি বললাম, কি আপনি? সে আমার দিকে ঘুরে তাকালো। তাকে দেখে আমি ধপাস করে ফ্লোরে পড়ে গেলাম। বাবা তুমি? সে হাসতে হাসতে বলল, হ্যাঁ মিয়াদ, আমি তোকে নিতে আসলাম। তুই নাকি নিজের মৃত্যু মেনেই নিচ্ছিস না? তাই আমি নিজেই তোকে মৃত্যুর দুনিয়ায় নিয়ে যেতে আসলাম। এই বলে সে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি এবার ভয়ে চোখ বন্ধ করে ওঠার চেষ্টা করলাম, কিন্তু উঠে দাঁড়াতে পারলাম না। আমি স্পষ্ট বুঝতে পারছি সে আমার কাছে চলে এসেছে। বেডরুম থেকে ছোট্ট বাচ্চার হাসি শব্দ ভেসে আসছে। সবকিছু মিলিয়ে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। এটা সহ্য করা যায় না। আমি সেখানে জ্ঞান হারিয়ে ফেললাম। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি একটা সবুজ আলো বিশিষ্ট ঘরে শুয়ে আছি। হাত পা নাড়াতে পারছি না। খেয়াল করে দেখলাম আমার হাত পা বেঁধে রাখা হয়েছে। আমি চিৎকার করে ডাকলাম, কেউ আছেন এখানে? আমাকে বেঁধে রাখা হয়েছে কেন? আমার বাঁধন খুলে দিন বলছি। তখনই মুখোশ পরা দুজন লোক সেখানে প্রবেশ করলো, কিছু ধারালো অস্ত্র হাতে। তারা এসে বলল, অবশেষে আপনার জ্ঞান ফিরল মিস্টার মিহাদ। প্রস্তুত হয়ে নিন, এখন আপনার পোস্টমর্টেম করব। আমার পোস্টমর্টেম করবেন মানে? এটা কি ধরনের ফাজলামো? আমার বাঁধন খুলে দেন বলছি। কি শুরু করেছেন আপনারা? কতবার বলবো আমি মারা যাইনি? তাহলে কেন আমাকে মৃত প্রমাণ করতে চাইছেন? মুখোশ পরা লোকটা বলল, এটাই তো প্রবলেম মিস্টার মিহাদ। আপনি মানতে চাইছেন না আপনি মারা গিয়েছেন, তাই আপনার পোস্টমর্টেম করার আদেশ দেয়া হয়েছে। এই বলে লোকটা ধারালো একটা চাকু নিল হাতে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু তার সাথে থাকা আরেকজন এসে আমার মুখ চেপে ধরল। সে ধারালো চাকুটা আমার গলায় ঠেকালো এবং বলল, শেষবারের মতো একটা সুযোগ দেব, নিজের মৃত্যু মেনে নিন, জেদ করবেন না। আমি মাথা নাড়িয়ে বললাম, মানব না আমি, তোদের যা করার করতে থাক। সে আমার গলায় চাকু চালাতে যাবে এমন সময় এক অদৃশ্য শক্তি এসে তাদের দুজনকে বাতাসের মতো উড়িয়ে ফেলে দিল। তারা গিয়ে দেয়ালের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে গেল। আমি তাকিয়ে দেখলাম আমার মাথার কাছে একজন লোক দাঁড়িয়ে আছে, কালো পোশাকে, চুলগুলো জট বাঁধা আর কপালে একটা কঙ্কালের চিত্র আঁকা। ওই দুজন উঠে আবার আক্রমণ করতে এলে সে হাতের ইশারায় তাদের থামিয়ে দিয়ে অন্যরকম একটা ভাষায় কি যেন বলল, এবং তার সাথে সাথেই ভয়ার্ত চেহারা নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। এরপর সে আমার হাতে পায়ের বাঁধন খুলে দিল। আমার পাশে বসে বলল, তুমি ঠিক আছো ভাগ্নে? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, ঠিক থাকবো কিভাবে? আমার সাথে যা হচ্ছে গত দুদিন যাবৎ, তাতে আমি মনে হচ্ছে তারাই ঠিক বলছে, আমি মনে হয় সত্যি মারা গিয়েছি। কিন্তু আপনি কে? আপনাকে দেখে তারা পালালো কেন? আর আপনি আমাকে ভাগ্নে বলছেন কোন হিসেবে? সে অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, আমার নাম আলবার্ট গোসমে। আমি আর তোমার বাবা অনেক ভালো বন্ধু ছিলাম। আমরা একসাথে কাজ করেছি, কিন্তু সফলতা খুবই কমই পেয়েছি। তখন তুমি অনেক ছোট। তোমার বাবা আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, ধার দেনা করে ঋণের চাপে পড়ে গিয়েছিল, কিন্তু সে কখনো তোমাকে বা তোমার মাকে অভাব বুঝতে দেয়নি। ভেতর থেকে সে শেষ হয়ে যাচ্ছিল। একদিন সে আত্মহত্যা করবে বলে ঠিক করে নিয়েছিল। সেদিনই তার সাথে কারো পরিচয় হয়। সে কোনো সাধারণ মানুষ ছিল না। সে তোমার বাবাকে একটা প্রস্তাব দেয়, শয়তানের কাছে আত্মা বিক্রি করে দিতে। এর জন্য তাকে অঢেল সম্পদ দেয়া হবে, তার ঋণ সকল চাপ দূর হয়ে যাবে। অনেক ভেবেচিন্তে সেই সিদ্ধান্ত নিয়ে নেয়, তার আত্মা বিক্রি করে দিবে। আত্মা বিক্রি করার মানে হলো সে সম্পূর্ণভাবে শয়তানের অনুসারী হয়ে যাবে। তাকে যে আদেশ দেয়া হবে তাই করতে হবে। এই বলে সে থেমে গেল এবং চারিদিক ভালো করে তাকাতে লাগলো। আমি বললাম, কি হয়েছে? তারপর কি হলো? আমাকে বলুন সব। বাবার সাথে তারা কি করেছিল? সে বলল, তারা আসছে, এখনই এখান থেকে চলে যাও, বাকিটা পরে জানতে পারবে। আমাকে যেতে হবে এখন। হঠাৎ আমার চোখে ধুলোর মতো কিছু গেল। আমি চোখে হাত দিয়ে ডলা দিলাম, তাকিয়ে দেখি লোকটা নেই আমার পাশে। আরে, একটু সময়ের মাঝে এসে গেল কোথায়? এমন একটা শুনশান রুমে আমি এখন নিজেকেও ভয় পাচ্ছি। কোথায় আছি আমি তাও জানি না। গেল
আমার চোখ হাত দিয়ে ডলা দিলাম। আমি দৌড়ে সেখান থেকে বের হলাম। এটা একটা ঘন জঙ্গলের ভিতরে পুরনো কাঠের তৈরি ঘর। আমি হন্তদন্ত হয়ে যেদিকে চোখ যায় সেদিকে দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে কখন যে লোকালয়ে পৌঁছে গিয়েছি জানি না। আশেপাশে অনেক মানুষ হাঁটাহাঁটি করছে। এরাও কি মৃত নাকি জানি না, কাউকে বিশ্বাস হচ্ছে না। কিন্তু এখানে তো সব ঠিকই লাগছে, সবাই কথা হাসি খুশিভাবে কথা বলছে। হঠাৎ ওপাশ থেকে দৌড়ে আসে একটা মেয়ের সাথে জোরে ধাক্কা খেলাম। আমি দাঁড়িয়ে থাকলেও মেয়েটা পড়ে গেল। সরি বলছে বা এমন সময় খেয়াল করলাম মেয়েটার হাতে একটা ক্ষত চিহ্ন। তাড়াতাড়ি মেয়েটার মুখের দিকে লক্ষ্য করলাম, হ্যাঁ, তার ঠোঁটের পাশে তিল আছে। মেয়েটা চুলও বাদামি রঙের। এই মেয়েটার কথাই তো রিফান বলেছিল। আমি হাত বাড়ি দিয়ে বললাম, আমি তোমাকে অনেক খুঁজেছিলাম ঋতিকা, আমি অনেক বিপদে আছি। মেয়েটা আমার হাত ধরে উঠে বলল, রাখেন মি আপনার বিপদ। ধাক্কা দিয়ে সরি বললেন না কেন? ছেলেদের মুখ থেকে সরি শুনতে আমার ভালো লাগে। আর আপনি আমার নাম জানলেন কিভাবে? আমার তো মনে হচ্ছে না আমি আপনাকে চিনি। আচ্ছা সরি, তুমি আমাকে চিনো এটা ঠিক, কিন্তু আমি তোমাকে চিনি। আমার নাম মিহাদ। আমি কি বিপদে আছি সেটা আগে শোনো। আমি তোমাকে সবকিছু খুলে বলছি। ছি ছি, কি খুলে বলবেন? কোনো কিছু খোলা লাগবে না, এমনিতেই বলেন, আমি শুনছি আপনার কথা। আজব তো, খুলে বলা মানে বিস্তারিত বলছি, এখন শোনো। এরপর ঋতিকা শুরু থেকে সবকিছু বললাম। কি হচ্ছে আমার সাথে, আমি পাগল হয়ে যাচ্ছি। ঋতিকা সব শুনে হাসতে হাসতে বলল, আরে ভাই, সকালে কি এগুলো করেননি নাকি? গু তো সব মাথার উপর উঠে গেছে আপনার। আপনি মারা যাননি, কিন্তু সব আপনাকে মৃত বলছে। আবার কেউ নাকি মৃত মানুষের আলাদা একটা জগৎ তৈরি করেছে। আপনি সেখানে কিভাবে ফেসে গিয়েছেন জানেন না, মানে যা ইচ্ছা তা। কিভাবে যেন আমার নাম জেনেছেন। এসব আজগুবি গল্প সাজিয়ে আমাকে প্রতারিত করছেন না তো আপনি? এবং আমার সাথে নিয়ে, আপনার সাথে নিয়ে যাবেন? আমি অত পাগল নই মিস্টার মিয়াদ। এই বলে ঋতিকা চলে যেতে লাগলো। আমি কয়েকবার ডাক দিলাম, ঋতিকা শোনো, আমি কিছুই মিথ্যা বলছি না, তোমার সাহায্য দরকার আমার। কিন্তু সে চলে যাচ্ছে, তাই বাধ্য হয়েই একটু জোরে বললাম, রিফান আমাকে তোমার কথা বলেছে। এবার ঋতিকা থেমে গেল। আমি আবার বললাম, হ্যাঁ, রিফানই আমাকে বলছে তুমি আমাকে সাহায্য করবে। রিফানও বিপদে আছে, সে তার বোনকে আবার হারিয়ে ফেলেছে। ঋতিকা আমার দিকে এগিয়ে এসে অবাক হয়ে বলল, রিফান ভাইকে আপনি কোথায় পেলেন? সে তো চলে গিয়েছে তার বোনকে নিয়ে। এটাই তো আমি তোমাকে বোঝাতে চাচ্ছিলাম। আমি যা বলছি তোমাকে তো তা কিছুই আজগুবি গল্প মনে হচ্ছে না। সবকিছু আজগুবি গল্প না, এটা তোমার চিন্তার চেয়েও বড় কিছু। এর পেছনে কি আছে সেটা কেউ জানে না। রিফানও তাদের এই দুনিয়ায় আটকে গিয়েছে। ঋতিকা খুব চিন্তিত হয়ে গেল। তার মানে রিফান ভাই এখনো মুক্তি পায়নি? তাহলে তো আমাকে যেতে হবে। কিন্তু বাবাকে কি বলবো? আবার বাসা থেকে পালাতে হবে। এবার পালিয়ে বাবাকে কিভাবে মানাবো? না, অন্য কিছু ভাবতে হবে। ঋতিকা তার বাবাকে ফোন করলো এবং বলল, বাবা, আমি কয়েকদিনের জন্য ফ্রেন্ডের সাথে শহরের বাইরে যাব একটা কাজে। আমার জন্য চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। ওপাশ থেকে হয়তো ঋতিকার বাবা নিষেধ করছে। ঋতিকা বলল, যেতে না দিলে কিন্তু আবার পালিয়ে যাবে একটা বয়ফ্রেন্ড ভাড়া করে, আর কখনো ফিরে আসবো না। অবশেষে ঋতিকার বাবা মেনে নিল। ঋতিকা ফোন রেখে আমাকে বলল, চলেন মিস্টার মিহাদ, মৃত্যুর দুনিয়ায় প্রবেশ করা যাক তাহলে। নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরে আসব। আমি বললাম, তুমি সত্যি অনেক সাহসী। একবারও ভাবলে না এই দুনিয়া থেকে ফিরে আসতে পারবে কি নাকি? অনেক ভয়ানক কিছুর মুখোমুখি হতে হবে আমাদের। সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। এটা আমার সিক্রেট মিস্টার মিয়াদ। আমি সবসময় প্রস্তুত থাকি। আর ভয় সে রিফান ভাইয়া আমাকে লাইফে আসার পর থেকেই কেটে গিয়েছে। এখন মূল কথায় আসি। আপনি বলছেন যে আপনার বাবা মারা গিয়েছে অনেক আগে, কিন্তু আপনার বাবার মরদেহ এখনও সেই ল্যাবে আছে। আমার বিশ্বাসঘাতকও বলা হয়েছে। তার মানে আপনার বাবার কোনো কর্মকাণ্ডের জন্যই আপনাকে টার্গেট করেছে। কি করেছিল আপনার বাবা তাদের সাথে সেটা তো জানি না, কিন্তু আজকে একজনের সাথে দেখা হয়েছিল, সে আমাকে নিশ্চিত পোস্টমর্টেমের হাত থেকে বাঁচিয়েছে। তার নাম আলবার্ট গোসমে। আমার বাবার বন্ধু ছিল হয়তো। সে আমাকে কিছু জানিয়েছে, কিন্তু পুরোটা বলার আগে সে চলে গেল। তারপর ঋতিকাকে শয়তানের কাছে বাবার আত্মা বিক্রির ঘটনা সম্পর্কে বললাম। ঋতিকা এটা শুনে বলল, আপনি কি জানেন আপনার বাবাকে কোথায় দাফন করা হয়েছে? আমি বললাম, হ্যাঁ, আমাদের ঘরের পাশেই। আমার স্পষ্ট মনে আছে এখনো বাবার মায়াভরা মুখটা। আমি কখনো বলতে পারবো না। তাহলে চলেন, আমাদের আগে ওইখান থেকে শুরু করতে হবে। আপনার বাবার কবর খুঁড়ে দেখতে হবে সেখানে তার মৃতদেহের কোনো চিহ্ন আছে কিনা। বাবার কবর খুঁড়তে হবে মানে এটা কেমন কথা? তুমি কি বুঝতে পারছো কি বলছো? না বুঝে আমি কিছু বলি না। আমি একটা মেয়ে হয়ে ভয় পাচ্ছি না, আপনি কেন ভয় পাচ্ছেন? এসবের অভিজ্ঞতা আমার আগেও আছে। কখন কি করতে হবে সেটা আমি জানি। তাই সময় নষ্ট না করে চুপচাপ আমার কথা মতো কাজ করবেন। ঠিক আছে, চলো।
তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। তারপর রিদিকাকে নিয়ে বাবার কবরের সামনে গেলাম। পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গিয়েছে, প্রায় অন্ধকার। অন্ধকারে হালকা চাঁদের আলোতে কবরের সামনে দাঁড়িয়ে আছি। ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠছে। তাকে দেখলাম রিদিকা একদম স্বাভাবিক, তার চেহারায় বিন্দুমাত্র ভয় কাজ করছে না। আমি নিজেকে থু দিলাম, একটা মেয়ে, তার কত সাহস, আর তুই ছেলে হয়ে এভাবে ভয় পাচ্ছিস। রিদিকা বললে, এভাবে হাতারামের মতো দাঁড়িয়ে না থেকে বাসা থেকে কোদাল নিয়ে আসেন। কবর তো আর হাত দিয়ে খোঁড়া যাবে না। তখনই আমার মনে পড়লো বাসায় কি হয়েছিল তখন। ওটা কি সত্যি মা ছিল নাকি? আর ওই বাচ্চাটাই বা কে ছিল? সবশেষে বাবাও এসেছিল। যদি এখনো বাসায় তারা থাকে তাহলে আমি শেষ। তাই রিদিকাকে বললাম, তুমিও চলো না আমার সাথে। বাসে তো ভয়ঙ্কর দৃশ্য দেখেছিলাম, আবার যদি সেরকম কিছু দেখে ফেলি তাহলে কি হবে? প্লিজ চলো আমার সাথে। কোদাল নিয়েই ফিরে আসবো বা? আপনি অনেক সাহসী দেখছি, আপনাকে দিয়েই সম্ভব এই রহস্য উদ্ঘাটন করা। চলেন যাই তাহলে, দেখি আপনি ছোটবেলায় কেমন কিউট ছিলেন। একটু হেসে রিদিকাকে নিয়ে বাসার দিকে গেলাম। বাসার কাছে যেতেই পর্দার আড়ালে ঘরের ভেতরে দুইটা ছায়া দেখতে পেলাম। এই দুইজন আবার কে? একটা ছায়া না হয় মায়ের হবে, তাহলে আরেকটা ছায়া কার? রিদিকা মজা করে বলল, আপনার বাবা মনে হয় এখনো যায়নি। অনেকদিন পর তার প্রিয়তমার স্ত্রীর সাথে দেখা হয়েছে তো। মজা করো না তো, এটা বাবা হতে পারে না, এটা অন্য কেউ, আমি নিশ্চিত। স্ত্রীর সাথে দেখা হয়েছে তো। মজা করো না তো, এটা বাবা হতে পারে না, এটা অন্য কেউ, আমি নিশ্চিত। আমি আর রিদিকা দরজা গিয়ে কলিং বেল দিলাম, সাথে সাথে দরজা খুলে গেল। এ কি, এ তো সেই বাবার বন্ধু বলে পরিচয় দেয়া আলবার্ট গোর্সমে। সে আমাদের বাসায় কি করছে? আমার কিছু বলার আগে এসে বলল, রিদিকা তুমিও চলে আসছো তাহলে? দেখো, ভালো লাগলো তোমার সাথে দেখা হয়ে। রিদিকা অবাক হয়ে বলল, তান্ত্রিক মশাই আপনি? ওই লোকটা হাসিতে বলল, হ্যাঁ আমি। আগেরবার তো শুধু দেখা হয়েছিল, কোনো কথা হয়নি। ভাবলাম একটু কথা বলি তোমার সাথে, কিন্তু আমি আশা করিনি তোমাকে এখানেও দেখতে পাবো। রিদিকা বলল, আমি সারপ্রাইজ দিতে পছন্দ করি, তবে আপনার সাথে আমার দেখা হয়ে যাবে এটা আমি ভাবিনি। সেদিন তো আপনাকে হারিয়ে দিলাম, ভয় পালিয়ে গিয়েছিলেন নাকি? তান্ত্রিক হাসতে হাসতে বলল, ভয় তো নিজে আমাকে ভয় পায়। সেদিন তুমি জিতেছিলে কারণ আমি তোমাকে জিততে দিয়েছিলাম। রিফান সেদিন হেরে গেলে তার আত্মাটা ক্ষতবিক্ষত হয়ে যেত, কিন্তু আমাদের দরকার ছিল রিফানের পরিষ্কার আত্মা। আমি সরাসরি রিফানের কাকার বিরুদ্ধে যেতে না পারলেও চেয়েছিলাম তুমি রিফান আর তার বোনকে সাহায্য করো। তাই যখন তুমি সে কালো গোলাপের দিকে দৌড়ে যাচ্ছিলে তখন আমি চাইলেও তোমাকে রুখতে পারতাম, কিন্তু আমি চাচ্ছিলাম তুমি এটা করো। আচ্ছা, এই ব্যাপার তাহলে। আচ্ছা তান্ত্রিক মশাই, আপনি এত আত্মা দিয়ে কী করেন? শুনলাম এইসব আত্মাদের নিয়ে আপনি মানুষের চোখের আড়ালে অন্য একটা জগৎ তৈরি করছেন। তা আমার আত্মা চাইলে নিতে পারেন। আপনার এই জগৎ একটা, আপনাকে শিক্ষা দেওয়ার জন্য তো একজনকে লাগবে, তাই না? তান্ত্রিক বলল, রিদিকা তোমার এই উপস্থিত কথাগুলো আমার ভালো লাগে। আমার খুব ইচ্ছে ছিল তোমাকে আমাদের জগতে নিয়ে আসবো, কিন্তু মেয়ে মানুষের কোনো জায়গা নেই এই জগতে। কারণ মেয়ে মানুষ হচ্ছে বড় ঝামেলা। মেয়ে মানুষ যেখানেই কদম রেখেছে সেখানেই সভ্যতা ধ্বংস হয়েছে। আমি চাই তুমি চলে যাও এখান থেকে, এটা তোমার ভাবনার চেয়েও বড় কিছু। এসবে নিজেকে জড়িও না। আমি চলে যাব এখান থেকে যখন আমার মন বলবে। আপনার আদেশ শোনার মতো আমি কোনো অশুভ আত্মা নই তান্ত্রিক মশাই। এখন বলেন, আপনি মিহাদের বাসায় কেন? আর মিহাদের সাথে এসব হচ্ছে কেন? সে তো এখনো মারা যায়নি। তোমার কি মনে হয় আমি এসব কিছুর পেছনে? সত্যি বলতে আমিও তার আদেশের গোলাম। আমাকে যেভাবে বলা হয় সেভাবেই কাজ করি। মিহাদের বাবার মতো আমার আত্মাও তার কাছে ঋণী। এরপর তান্ত্রিক মিহাদকে উদ্দেশ্য করে বলল, ভাগ্নে ধীরে ধীরে সব জানতে পারবে, কিন্তু তুমি রিদিকাকে এখানে এনে ভুল করেছ। তোমার মৃত্যুর ধোঁয়ার সাথে ফেসে এই বেজারির জীবনটাও হারাবে। আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনছিলাম। তারপর বললাম, তান্ত্রিক মানে? আপনি তো বলছিলেন আপনি আমার বাবার বন্ধু আলবার্ট গোর্সমে, আর আপনি আমাদের বাসায় কি করছেন? আমার মা কোথায়? ভাগ্নে, তোমার মা ছিল কবেই। মা ছিল কবে মানে? কি বলছেন আপনি? সত্যি করে বলেন, আপনি কি? আপনার উদ্দেশ্য কি? আমাদের বাসায় কেন এসছেন? বললাম তো আমি তোমার বাবার বন্ধু, তোমাকে সাহায্য করার জন্য এসছি ভাগ্নে। আমরা চাই তুমি তোমার মৃত্যু মেনে নিয়ে আমাদেরকে সাহায্য করো, আর ক্লান্ত করো না নিজেকে। মৃত্যু থেকে তুমি যতই পালাবে সে ততই তোমার কাছাকাছি চলে আসবে। আর এখন আমার একজন অনুসারীও এসেছে আমার সাথে দেখা করতে। দেখো বসে আছে। এই বলে সে হাত দিয়ে ইশারা করে ঘরের ভেতরে ইশারা করলো। আমি আর এদিকে উঁকি মারলাম। ঘরের ভেতরে একজন শাড়ি পরা ভদ্র মহিলা বসে আছে সোফায়। তাকে আগে কখনো দেখেছি বলে মনে হয় না। আমি এবার জোর গলায় বললাম, আমার মা কোথায় সত্যি করে বলেন, না হলে আপনাদের দুজনকেই এখানে পুঁতে রেখে দেব।
সে হাসতে হাসতে বলল, পারবে না ভাগ্নে, আমাকে ছাড়া তুমি তো ওই মহিলার সাথে পারবে না। সে চাইলেই তোমাকে মশার মতো পিষে ফেলতে পারে। তাই নাকি? তাহলে দেখা যাক কে কাকে পিষে ফেলে। ঋতিকা এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিল। এবার ঋতিকা আমার কানের কাছে এসে বলল, মিহাদ, আমাদের এখান থেকে পালাতে হবে। ওদের সাথে পারবো না আমরা। ওই মহিলার চোখে আমি আগুনের মতো কিছুটা দেখেছি। সে সাধারণ কেউ নয়। তান্ত্রিক বলল, কি ফুসুর ফুসুর করছো দুজনে? ভয় পেয়ে গেলে নাকি ভাগ্নে? ভয় পেলে তো চলবে না। ঋতিকা, জানি এই জগতে ভয় পেয়ে গেলে তুমি মারা যাবে। সামনে আরো অনেক ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে তোমাদের জন্য। প্রস্তুত হয়ে নাও। ঋতিকার বাধা দেওয়া সত্ত্বেও আমি তান্ত্রিককে ক্রস করে সেই মহিলার দিকে এগিয়ে গেলাম। আমি নাকি একটা মহিলার সাথে পারবো না, কি ভাবছে আমাকে সে? মহিলাটা বসা থেকে উঠে আমার দিকে হাত বাড়িয়ে দিল। ঋতিকা বাইরে থেকে বলছে, মিয়াদ ফিরে আসেন, সে আপনাকে ফাঁসাচ্ছে। তান্ত্রিক মশাই, আপনি আসলে কি করতে চাচ্ছেন? তান্ত্রিক বলল, আমার ভেতরে কি চলছে সেটা আমার জিহ্বাও জানে না। তুমি জানবে কিভাবে ঋতিকা? দেখো মেয়াদের কি হয় এখন। মেয়াদ ওই মহিলার কাছে গিয়ে হাত ধরে মোচড় দিয়ে বলল, আমার মা কোথায়? আমাদের বাসায় আমার মা ছাড়া অন্য কোনো মহিলার প্রবেশ নিষেধ। মহিলা এক ঝটকা দিয়ে মেয়াদকে উড়িয়ে ঘরের বাইরে ফেলে দিল। ঋতিকা দৌড়ে গিয়ে মেয়াদকে উঠাতে বলল, বলছিলাম না যেতে? হঠাৎ হাওয়া টাইট হলো তো এখন। তাকে দেখলাম তান্ত্রিকার মহিলা দরজার দাঁড়িয়ে আছে হাসি মুখে। ঋতিকা বলল, এখন আমাদের এখান থেকে যেতে হবে। আপনাদের বাড়িঘর দখল হয়ে গিয়েছে, তাড়াতাড়ি চলেন। এই বলে সেখান থেকে দৌড় দিলাম দুজনে। পেছন থেকে তান্ত্রিক বলল, আবার দেখা হবে আমাদের। পরের বার ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসো তোমরা ভাগ্নে। দৌড়ে বাবার কবরের সামনে এসে বসে পড়লাম। খুব ক্লান্ত লাগছে। এখনো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। বাস থেকে কোদালও আনা হলো না ঋতিকা। এখন আমরা কি করব? তাকে দেখলাম ঋতিকা কবর ঠায় দাঁড়িয়ে আছে আর কি যেন দেখছে। আমি বললাম, ঋতিকা কি হয়েছে? ঋতিকা বলল, ওইখানে কেউ আছে। আমি দেখলাম আমার এখানে আসার সাথে সাথে একটা ছায়া কবরের কাছ থেকে উঠে দৌড়ে এদিকে চলে গেল। কি বলছে? আমি তো তেমন কিছু লক্ষ্য করলাম না। কোন দিকে গেছে? চলো আমরা সেদিকে যাই, কিছু পেলেও পেতে পারি। ঋতিকা বলল, হ্যাঁ চলেন, ওই দিকেই গেছে। আরেকটা কথা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। সেটা হলো, তান্ত্রিক বলছিল আপনার মা ছিলই কবে। তার মানে কি আপনার মা অনেক আগে মারা গিয়েছে? এমনটা কি হওয়া সম্ভব? আর কি বলছো এটা তুমি? মাকে আমি সেই ছোটবেলা থেকে দেখে আসছি। মা মারা যাবে কেন? মা সবসময় আমার সাথে ছিল। কি জানি ভাই, এখানে যা হচ্ছে তাতে মনে হয় না কোনো কিছু সম্ভব। যুক্তি দিয়ে এখানে কিছু প্রমাণ করার চেষ্টা করা বোকামি ছাড়া আর কিছুই না। তবে এই তান্ত্রিকের কথাটা আমাকে ভাবাচ্ছে। এটা নিয়ে এত ভেবো না ঋতিকা। তান্ত্রিক এটা এমনি বলেছে হয়তো আমাকে বিভ্রান্ত করার জন্য। আমার মা হয়তো তাদের কবজে আছে। তারপর আমরা সেদিকে গেলাম। তাড়াতাড়ি যেদিকে ঋতিকা কাউকে যেতে দেখেছে, হঠাৎ একটা কান্নার শব্দ ভেসে আসলো সেদিক থেকে। আমরা যতই এগোচ্ছি ততই কান্নাটা আরও বাড়তে লাগলো। মনে হচ্ছে যেন চারপাশ থেকে আসছে শব্দটা। আমরা এদিকে তাকালে মনে হয় ওদিক থেকে বসছে, আবার ওদিকে তাকালে মনে হয় ওদিক থেকে আসছে। ঋতিকা বলল, সে মনে হয় আমাদের সাথে ব্যাডমিন্টন খেলতে যাচ্ছে, শুধু এদিক ওদিক করাচ্ছে আমাদেরকে। তবে কান্নার শব্দটা কিন্তু অনেক কিউট, তাই না? এত রাতে এমন কান্নার শব্দ শুনে কার না ভালো লাগে? আমার তো এই শব্দে তালে তালে নাচতে ইচ্ছে করছে। আমার যদি কখনো ব্রেকআপ হয় তাহলে আমি ঠিক এভাবেই কাঁদবো। ঋতিকা, আমার ভয় ফাটছাড়, তুমি মজা করতেছো? কে কাঁদছে এভাবে? শুধু শব্দই শুনতে পাচ্ছি, কাউকে তো দেখতে পাচ্ছি না। কোথা থেকে আসছে কান্নার শব্দটা? ঋতিকা বলল, ঠিক আমাদের পেছন থেকে। মানে আমরা কান্না করা মানুষটাকে পেছনে ফেলে এসেছি। সে এখনো আপনার বাবার কবরের সামনে বসে আছে আর কান্না করছে। ওই দেখেন। দূর থেকে দেখলাম, ঠিকই তো, একটা মহিলা বাবার কবরের সামনে বসে কান্না করছে অন্যদিকে মুখ করে। একটু এগিয়ে যেতে দেখলাম সেই মহিলার সামনে একটা লাশ রাখা, কালো কাপড়ে ঢাকা। লাশকে সামনে রেখে সে কান্না করছে আর অস্পষ্ট ভাষায় কিছু একটা বলছে। আমরা প্রায় তার কাছাকাছি চলে আসলাম এবং জিজ্ঞাসা করলাম, এই যে কে আপনি? এভাবে কান্না করছেন কেন এখানে বসে? আর এই লাশ কার? কিন্তু সে কোনো জবাব না দিয়ে কান্না আরও বাড়িয়ে দিল। ঋতিকা বলল, আন্টি আপনি এভাবে কাঁদবেন না, তাহলে আমার হাসি বের হয়ে যাবে। এবার সে মহিলা ঘুরে তাকালো আমাদের দিকে। তাকে দেখে আমার চোখ বড় বড় হয়ে গেল। এটা তো আমার মা। কিন্তু মায়ের এমন ভয়ানক রূপ দেখে আমি কল্পনাও করিনি কখনো যে এটা দেখতে পারবো। বললাম, মা তুমি কি হচ্ছে তোমার? এখানে কি করছো? কার লাশ সামনে নিয়ে কান্না করছো? এই বলে আমি মায়ের দিকে যেতে লাগলাম। ঋতিকা পিছন থেকে আমাকে টেনে ধরলে এবং বলল, মিহাদ, সে আপনার মা না, তার কাছে যাবেন না। তখন এই মহিলা চিৎকার করে বলে উঠল, আমি তোর মা মিহাদ, এই মেয়েকে আমাদের ব্যাপারে কথা বলতে না কর।
আজ 24টা বছর ধরে আমি তোর জন্য অপেক্ষা করছি, কিন্তু যখন সময় আসলো তখন তুই তোর মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছিস। কেন এমন করছিস? নিজেকে বাঁচিয়ে রেখে কি করবি তুই? এই জীবিত আর দুর্বলদের পৃথিবীতে থেকে নিজেকে আর ক্লান্ত করিস না বাবা, চলে আয় আমাদের কাছে। নিজের মায়ের মুখে এমন কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। মা, কি বলছো সব তুমি? আমি তোমার ছেলে, শেষ পর্যন্ত তুমিও আমাকে মৃত বানানোর জন্য এসব বলছো? সে বলল, তুই আর পালাস না বাবা মৃত্যু থেকে। এই দেখ, এটা কার লাশ? এটা বলার সাথে সাথেই সামনে থেকে লাশের উপর থেকে কালো কাপড়টা বাতাসে সরে গেল। এটা বোধহয় বাকি ছিল। সেটার কারণ নয়, বরং আমার নিজের লাশ ছিল। হৃদিকার সামনে গিয়ে বলল, আপনি মা হয়ে কিভাবে নিজের সন্তানকে এমন পরিস্থিতিতে ফেলতে পারেন? আমি জানি আপনি অনেক আগেই মারা গিয়েছেন। এতদিন আপনার ছেলের সাথে কিভাবে থেকেছেন তা জানি না। আমি যদি এই কথা মিয়াদকে বলি, সে বিশ্বাস করবে না। আপনি নিজেই বলেন আপনি মারা গিয়েছেন আর আপনার ছেলেকে এই মৃত্যুর দুনিয়া থেকে রক্ষা করেন। আপনিও সবার সাথে তাল মিলিয়ে আপনার ছেলেকে পাগল বানাবেন না। হৃদিকা, এসব কি বলছো তুমি? আমার মা মারা যায়নি, তোমাকে বলেছিলাম। তবু তুমি একই কথা বারবার বলছো কেন? তোমাকে এখানে নিয়ে আসাটাই ভুল হয়েছে আমার। এই মুহূর্তে চলে যাও এখান থেকে। লাগবে না আমার এমন কারোর সাহায্য যে আমাকে আমার মাকে নিয়ে উল্টাপাল্টা বলে। এরপর সে মহিলা নরম গলায় বলল, মিয়াদ, ওকে দোষ দিস না বাবা। হৃদিকা যা বলেছে তা সত্যি। আমিও সেদিন তোর বাবার সাথে মারা গিয়েছিলাম। মা, এসব কি বলছো তুমি? পাগলে গিয়েছো নাকি? তুমি মারা গিয়েছো মানে কি? হৃদিকার সাথে তুমিও তাল মিলাচ্ছ, তাই না? মা বলল, না মিয়াদ, তাহলে শোন সেদিন কি হয়েছিল। তোর তখন 5 বছর বয়স। আমাদের সংসারে অনেক অভাব অনটন চলছিল, কিন্তু তোর বাবা আমাকে সেটা কখনো বুঝতে দিত না। আমিও বুঝতাম, কিন্তু তাকে কিচ্ছু বলতাম না। মানুষটা আমাদের সুখের জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছিল। হঠাৎ করে আমাদের অবস্থা উন্নতি হতে লাগলো। খুব তাড়াতাড়ি আমাদের বাড়ি হলো, গাড়ি হলো, বলতে গেলে ম্যাজিকের মতো। আমি তোর বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, এত তাড়াতাড়ি কিভাবে সব সম্ভব হলো? তুমি আসলে কি কাজ করো বলো তো? সে বলেছিল, আমি কি কাজ করি সেটা সম্পূর্ণ গোপন রাখতে বলা হয়েছে। ভালো হবে তুমি আমাকে কখনো জিজ্ঞাসা করবে না আমার কাজের বিষয়ে। আমি যা করছি তা আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য করছি। তারপর আর কখনো তাকে জিজ্ঞাসা করিনি সব বিষয়। হঠাৎ একদিন রাতে তোর বাবা বাসায় ফিরতে দেরি করছিল। সাধারণত এত দেরি করে না কখনো। আমার খুব চিন্তা হতে লাগলো। তোকে ঘুম পাড়িয়ে আমি তোর বাবার জন্য অপেক্ষা করতে লাগলাম। এভাবে তাড়াহুড়া করে হাঁপাতে হাঁপাতে কোথা থেকে যেন আসলো তোর বাবা। দেখলাম চেহারায় কয়েকটা আঘাতের চিহ্ন। আমি বললাম, কি হয়েছে তোমার? চোট পেলে কিভাবে মুখে? কিন্তু তোর বাবা আমার কথার কোনো জবাব না দিয়ে বলল, এখন এসব বলার সময় নেই, তাড়াতাড়ি মিহাদকে নাও, আমাদের এখনই যেতে হবে, ওরা আসছে আমাদের মারতে। আমি খুব ভয় পেয়ে গেলাম। বললাম, কার আসছে? এসব কি বলছো তুমি? সে আমাকে ধমকের স্বরে বলল, এত কথা বলার সময় নেই, এখন যা বলছি তা করো। মিয়াদকে নিয়ে গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। কথা না বাড়িয়ে আমি তোকে কোলে করে নিয়ে গাড়িতে গিয়ে বসলাম। তুই তখনও ঘুমিয়েছিলি। কিছুক্ষণ পর তোর বাবা একটা ব্যাগ নিয়ে তাড়াহুড়ো করে গাড়িতে উঠে বলল, মিহাদকে আঁচল দিয়ে ঢেকে রাখো আর ইঞ্জেকশনটা ওর পায়ের তলায় দিয়ে দাও। ওরা আমাকে মেরে ফেললেও আমার ছেলের কোনো ক্ষতি করতে পারবে না কখনো। এই বলে একটা ইঞ্জেকশন এগিয়ে দিল, নীল রঙের। কিছুতে পূর্ণ করা ছিল সেটা। আমি বললাম, এটা কিসের ইঞ্জেকশন? তুমি সত্যি করে বলো, কি করছো তুমি? কারা আমাদের মারতে আসছে? সে আমাকে ধমক দিয়ে থামিয়ে দিয়ে বলল, সব বলবো তোমাকে, এখন কিচ্ছু জিজ্ঞাসা করো না, যেটা বলছি করো, আর ভুলেও গাড়ির বাইরে তাকাবে না, যা কিছু হয়ে যাক। আমি আর ভয়ে কিছু জিজ্ঞাসা করার সাহস পেলাম না তোর বাবাকে। তবে বুঝতে পারছিলাম খুব খারাপ কিছু হতে চলেছে আমাদের সাথে। তোর পায়ের তলে ইঞ্জেকশনটা দিয়ে দিলাম, তুই কেঁদে উঠলি ঘুমের মাঝে। আমি তোকে শান্ত করে আবার ঘুম পাড়িয়ে দিলাম এবং তোকে আঁচলের নিচে লুকিয়ে নিলাম। কয়েকবার চেষ্টা করার পর গাড়ি স্টার্ট নিল এবং পুরো গতিতে গাড়ি ভাগাতে লাগলো তোর বাবা। কিছু তো যাবার পর মনে হলো গাড়ির উপরে ধপাস করে কিছু একটা পড়লো। আমি চমকে গেলাম। তোর বাবা বলল, একদম ভয় পাবে না, আমি থাকতে তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। তারপর মনে হলো গাড়ির ছাদ ভেঙে ফেলেছে কেউ। কয়েকবার ধুমধাম শব্দ হলো। গাড়ির কাচের ওপর নখ দিয়ে আঁচড় দিলে যেমন শব্দ হয় তেমন শব্দ হতে লাগলো। আমি ভয়ে কান্না করে দিলাম আর তোকে শক্ত করে ধরে রাখলাম। তোর বাবা বলল, ভয় পেও না, কিচ্ছু হবে না, আমি তো তোমাদের রক্ষা করব, একটু ধৈর্য ধরো। এটা বলার সাথে সাথে গাড়িটা আচমকা উল্টে গিয়ে রাস্তার পাশে খাদে গিয়ে পড়ল। ধোঁয়ায় ভরে গেল চারিদিকে। তোকে আমি তখনও ছাড়িনি। আমার মাথা থেতলে গিয়েছিল। তোর বাবার রক্তাক্ত দেহটা সামনেই পড়েছিল।
আমি তাকে ডাকতে চেয়েও পারলাম না। হঠাৎ দেখলাম ধোঁয়া ভেদ করে দুজন লম্বা লম্বা মানুষ এগিয়ে আসছে আমাদের দিকে। আমি ভেবেছিলাম হয়তো তারা সাহায্য করবে আমাদের, কিন্তু তারা যত এগিয়ে আসছিল আমার চোখ ততই ঝাপসা হয়ে আসছিল। তারা আসার আগে আমি জ্ঞান হারালাম। যখন আমার হুঁশ আসলো তখন দেখলাম আমি রাস্তার কিনারে পড়ে আছি। আমাদের গাড়িটাও সেখানে উল্টে পড়ে আছে, কিন্তু তুই নেই, তোর বাবাও নেই। তাড়াতাড়ি উঠে তোকে আর তোর বাবাকে হন্যে হয়ে খুঁজতে লাগলাম। হঠাৎ আমার চোখ আটকে গেল খাদের কিনারে একটা গাছের সাথে, তোর বাবার দেহটা ঝুলানো দেখে। আমি দৌড়ে গেলাম সেখানে, ততক্ষণে তোর বাবা আর নেই। আমি গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। এটা কি হয়ে গেল আমার সাথে? এক মুহূর্তে যেন সবকিছু বদলে গেল। তোকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেলাম। কোথাও তোকে পেলাম না। আমি পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করছি। তখনই সেই দুইজন লম্বা মানুষ তোকে কোলে নিয়ে আমার দিকে এগিয়ে আসলো। তুই তখনও ঘুমেছিলি। জানি না সেদিন তোর ঘুম কেন ভাঙেনি। সেই দুজন এসে আমাকে বলল, তুমি মারা গেছো বিশ্বাসঘাতকের স্ত্রী। আমরা বিশ্বাসঘাতককে তার প্রাপ্য শাস্তি দিয়েছি। তোমার দেহ ওই গাড়িতে পড়ে আছে, কিন্তু তোমার আত্মা এত তাড়াতাড়ি মুক্তি পাবে না। তুমি সবার মাঝে একজন জীবিত মানুষের মতোই থাকবে। তুমি আমাদের জন্য এই ছেলেকে লালন পালন করবে। ওর বাবা ওর ভেতরে আমাদের সবচেয়ে মূল্যবান কেমিক্যাল রেখে গিয়েছে, যেটা আমরা ওর বড় হওয়ার আগেই নিতে পারবো না। তাই তোমার আত্মাকে আমরা যেতে দেইনি। এই নাও তোমার সন্তান, ঠিকভাবে লালন পালন করো। সময় হলে আমরা ফিরে আসব। এই বলে তোকে আমার কাছে দিয়ে তারা ধোঁয়ার সাথে মিশে গেল। আমি দৌড়ে গেলাম খাদে পড়ে থাকা গাড়ির কাছে। সত্যি সেখানে আমার দেহটা পড়ে আছে। আমি মারা গিয়েছি। এসব কি হয়ে গেল? আমি তোর মুখের দিকে তাকিয়ে চিৎকার করে কান্না করলাম। কেউ শুনেনি সেদিন আমার কান্না? তোর বাবা কি বিশ্বাসঘাতকতা করেছিল সেদিন জানি না, যার জন্য আমাদের এত বড় শাস্তি পেতে হয়েছিল। এই পর্যন্ত বলে মা থামল। আমি আর ঋতিকা চুপ করে দাঁড়িয়ে তার কথাগুলো শুনছিলাম। আমার চোখে পানি। যেই মায়ের আদরে ছোটবেলা থেকে বড় হয়েছি, সেই মা নাকি অনেক আগেই মারা গিয়েছে। এমন কিছু শুনতে হবে আমি কখনো কল্পনা করিনি। এগুলো শুনে আমি কথা বলার শক্তি হারিয়ে ফেললাম। মাকে কিছু বলতে চেয়েও পারিনি। ঋতিকা বলল, আপনি মারা গিয়েও আপনার ছেলেকে ভালোভাবে লালন পালন করেছেন, কিন্তু এখন আপনি এগুলো কেন করছেন? তাদের সাথে তাল মিলে আপনিও কেন মিহাদকে পাগল বানাচ্ছেন? আপনি তো জানেন মিহাদ মারা যায়নি, তাহলে কেন? হ্যাঁ, আমিও জানি মিহাদ মারা যায়নি, কিন্তু তারা আমাকে বলেছিল মিহাদকে যদি তার মৃত্যু মেনে না নিয়ে আনতে পারি, তাহলে এই জগতে আবার আমি স্বামীর সন্তান একসাথে ফিরে পাবো। আমি তাদের উদ্দেশ্য জানি না, কেন তারা মিহাদের সাথে এমন করছে তাও জানি না। আমি শুধু আমার স্বামীর সন্তানকে আবার ফিরে পাওয়ার জন্য এসব করছি। মা প্লিজ, এসব মিথ্যা বলো। তুমি বেঁচে আছো মা? আমি এখনো বিশ্বাস করতে পারছি না তুমি নেই। একবার বলো মা, যা বলছো সব মিথ্যে। না মিহাদ, আমি সত্যি নেই সেদিন থেকে। তোকে আর এসব নিয়ে বিরক্ত করব না। আমি তাদের কথায় লোভে পড়ে তোকে এই কয়েকদিন বিরক্ত করেছি। আমাকে মাফ করে দিস বাবা, আমি চলে যাচ্ছি। তবে এটা জেনে রাখ, তুই মারা যাসনি। তুই তোর মৃত্যু মেনে নিবি না কখনোই। তারা সবসময় চেষ্টা করবে তোকে মৃত্যু প্রমাণ করার। তুই সাহসের সাথে সব কিছুর মোকাবেলা করবি। আর ঋতিকা, তুমি আমার ছেলেটার সাথে থেকো সবসময়, ওকে সাহায্য করো। না মা, যেও না তুমি, আমি তোমাকে হারাতে পারবো না। না মিয়াদ, এটা হয় না। আমার এখন যেতেই হবে। আমি থাকলে আমাকে দিয়েই তোকে বিরক্ত করাবে তারা, তাই আমার চলে যাওয়াই ভালো। ঋতিকা বলল, ঠিক বলেছেন আন্টি, আপনি থাকলে তারা আপনাকে দিয়ে আবার নতুন কিছু করার চেষ্টা করবে। তাই আপনি চলে যান এখন। পৌঁছে ফোন দিয়েন, টাকা না থাকলে মিস কল দিয়েন। শেষ মুহূর্তে আন্টি হেসে দিল এবং বলল, ঋতিকা, এভাবে আমার ছেলেটাকে সবসময় সাপোর্ট করো। তাহলে যাই, ভালো থেকো তোমরা। এই বলে মা চলে গেল, আর সামনে থাকা আমার লাশটাও হাওয়ায় মিলে গেল। কি থেকে কি হয়ে গেল? আমি ঋতিকা একে অপরের দিকে তাকিয়ে আছি। ঋতিকা বলল, কষ্ট পাবেন না মিস্টার মিহাদ, কেউ চিরদিন থাকে না। সে যতই আপন হোক, এখন নিজেকে শক্ত করেন। অন্তত এটা জানতে পারলাম যে তারা আপনার পেছনে ওই কেমিক্যালের জন্য লেগেছে, যেটা আপনার বাবা আপনার মধ্যে লুকিয়ে রেখেছে। হ্যাঁ, কিন্তু তারা তো চাইলেই আমাকে মেরে ওই কেমিক্যালটা নিয়ে যেতে পারে। তাহলে আমাকে না মেরেই মৃত প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে কেন? নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে যা সম্পর্কে এখনও আমরা জানি না। ঋতিকা একটু চিন্তা করে বলল, আপনার প্রশ্ন ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে কোনো উত্তর নেই। উত্তর আমাদের খুঁজে বের করতে হবে, কিন্তু কোথা থেকে শুরু করব ভাবতেছি। বাবার কবর থেকে শুরু করি। বাবার মরাদেহ যেহেতু ওই ল্যাবে দেখে এসছি আমি, তাই দেখতে হবে কবরে বাবার মরাদেহর কোনো চিহ্ন আছে নাকি। ঋতিকা বলল, কবর কি হাত দিয়ে খুঁড়বেন? কোদাল আনতে গিয়েই তো এক মহিলার কাছ থেকে মায়ের খেলেন, আবার মায়ের খাওয়ার ইচ্ছা হয়েছে নাকি? এবার মায়ের খেলে কোদাল নিয়ে আসবো। আমরা দুজন আলাদা আলাদাভাবে যাব। তুমি গিয়ে তাদের সাথে কথা পেঁচাবে, আর আমি এই ফাঁকে কোদাল নিয়ে চলে আসবো। ওই তান্ত্রিক তো তোমার কথার প্রেমে পাগল হয়ে আছে এমনিতেই।
ও, এবার আমাকে মায়ের খাওয়ানোর ধান্দা করতেছেন। ঠিক আছে, খেলাম না হয় মায়ের আপনার জন্য। আন্টি তো যাওয়ার আগে আপনার সব দায়িত্ব আমার উপরে দিয়ে গিয়েছে, তাই আমিও তো আপনার অভিভাবক। আমি হাসতে হাসতে বললাম, ঠিক আছে চলেন আমার অভিভাবক। প্রথমে তুমিই যাবে বাসায়, যখন তুমি তাদের সাথে কথা বলবে তখন আমি লুকিয়ে জানলা দিয়ে বাসায় ঢুকে পড়বো এবং কোদাল নিয়ে চলে আসবো। এই পরিকল্পনা করে দুজনে গেলাম। আমি বাসা থেকে একটু দূরে গাছের আড়ালে লুকিয়ে রইলাম। ঋতিকা বাসার দিকে এগিয়ে গেল। মেয়েটার সাহস আছে বলতে হবে, কোনো কিছুকেই পাত্তা দেয় না। ঋতিকার সাথে না থাকলে আমি হয়তো এতক্ষণে আমি তাদের কথা মেনে নিজেকে মৃত ঘোষণা করে ফেলতাম। ঋতিকা গিয়ে দরজায় টোকা দিল। এবার আর তান্ত্রিক দরজা খুলল না, সে মহিলা দরজা খুলে দিল। তাহলে তান্ত্রিক গেল কোথায়? ওই মহিলা অদ্ভুত একটা হাসিতে বলল, একে এসছো? মেয়াদকে বুঝিয়ে গাছের পেছনে লুকিয়ে রেখে এসছো? ঋতিকা বুঝে গেল আমাদের প্ল্যান সম্পর্কে আগেই জেনে গেছে তারা। ঋতিকার চিৎকার দিয়ে বলল, মেয়াদ পালিয়ে যান। আমি ঋতিকার চিৎকার শুনে গাছের পেছন থেকে বের হয়ে এলাম। তখনই আমার কাঁধে কেউ হাত রেখে বলল, ভাগ্নে আবার এসেছ? তাকে দেখলাম তান্ত্রিক অ্যালবার্ট গোসমে দাঁড়িয়ে আছে। আমি এবার সাহস করে বললাম, তখন তো সে মহিলা বলে কিছু করেন তাকে, আপনি আমার সাথে লাগতে আসবেন না, তাহলে আপনাকে চানাচুর মুড়ির মতো মেখে ফেলবো। এই বলে আমি তার মুখ বরাবর হাত উঠালাম ঘুষি দেওয়ার জন্য। সে খপ করে আমার হাতটা ধরে ফেলল এবং বলল, এত তাড়াহুড়া কিসের ভাগ্নে? মাত্রই তো জানতে পারলা তোমার মা মারা গিয়েছে, নিজের মৃত্যুর জন্য তো একটু চিন্তা করো। এই বলে সে আমার মাথায় আঘাত করলো হাত দিয়ে। আমার মনে হলো যেন কোনো লোহার টুকরো দিয়ে আঘাত করেছে। আমি বসে পড়লাম সেখানে হাঁটু গেড়ে। ওদিকে সেই মহিলা ঋতিকাকে একটা ধাক্কা দিল এবং ঋতিকা অনেকটা দূরে গিয়ে পড়ল। আবার সেই মহিলা ঋতিকার কাছে গিয়ে বলল, তোকে তো আলবার্ট বলেছিল এখান থেকে চলে যেতে, কিন্তু তুই যাসনি, এবার নিজের জীবন দিয়ে মূল্য দে। এই বলে সে আবার ঋতিকার দিকে হাত বাড়ালো। ঠিক তখনই কোথা থেকে যেন বাতাসের মতো রিফান এসে ওই মহিলাকে এক ঝটকা মেরে দূরে ফেলে দিল। ঋতিকা ধীরে ধীরে উঠে বলল, রিফান ভাই আপনি? কখনো ভাবিনি আমাদের আবার দেখা হবে, অনেক মিস করছিলাম আপনাকে। সে মহিলা চিৎকার করে বলল, রিফান এখানে আসার তো ঠিক হয়নি, এর জন্য তোকে শাস্তি পেতে হবে। রিফান বলল, আপনি আমার বন্ধুকে আঘাত করবেন না, আর আমি কি না এসে পারি বলেন কাকিমা? তাহলে তোর বন্ধুর সাথে তুইও মরবি এখন, আমাদের সাথে কখনো পারবি না তোরা, আমরা তোদের চেয়ে অনেক শক্তিশালী। রিফান ভাই বলল, আর কাকি আপনার মাথা তো গেছে, আমাকে আর কয়বার মারবেন? তবে আপনাকে এখানে দেখে ভালো লাগলো, অবশেষে সব শয়তান একসাথে হলেন। তুই আমার স্বামী সন্তানকে মেরেছিস, তুই কি ভাবছোস এভাবেই সব তোকে ছেড়ে দেব? আমার অনুরোধ, ওই অ্যালবার্ট তোকে এই মৃত্যু দুনিয়া নিয়ে এসেছে। স্বামী সন্তানকে হারিয়ে সেদিন আমিও আত্মহত্যা করেছিলাম, কারণ আমি জানতাম তোকে শাস্তি দিতে হলে আমাকেও আত্মা হতে হবে। তারপর আলবার্টের সাহায্যে আমি একটা শক্তিশালী আত্মাতে রূপান্তরিত হই। রিফান বলল, সবই বুঝলাম, কিন্তু এই আলবার্টটা আবার কে? ঋতিকা বলল, ওই যে আমাদের মহান তান্ত্রিক মশাইয়ের নামই আলবার্ট গোসমে। রিফান হাসতে হাসতে বলল, আলবার্ট গোসমে? বাবা মায়ের অনিচ্ছার বাচ্চা হলে রাগে এমন নাম রাখে, এই নাম কাউকে আমাদের বাসার কাজে লোক হিসেবেও রাখতাম না আমি। এটা শুনে তান্ত্রিকটা এগিয়ে রিফানের দিকে এগিয়ে এলো, কিন্তু হঠাৎ সে থমকে দাঁড়িয়ে গেল এবং ভয়ার্ত চোখে রিফানের দিকে তাকিয়ে রইল। রিফান হাসছে আর বলছে, কি হলো তান্ত্রিক মশাই, আসেন, আমাকে শাস্তি দিবেন না? এর আগের বার মিয়াদের সাথে কথা বলার কারণে আমাকে শাস্তি পেতে হয়েছিল। টানা 2 দিন আগের আগুনের রুমে বন্দি করে রাখা হয়েছিল আমাকে। এখন আপনাদের সম্পূর্ণ বিরোধিতা করছি, পারলে আমাকে ছুঁয়ে দেখান। আর বলছে, কি হলো তান্ত্রিক মশাই, আসেন, আমাকে শাস্তি দিবেন না? তান্ত্রিক বলল, তাহলে তুই কাইরির দেখা পেয়ে গেছিস তাই না? এই জন্যই সাহস বেড়ে গিয়েছে। তোর দিকে এগুতে একটা ঘ্রাণ পেয়েছি আমি, ওই ঘ্রাণটাই কাইরির সদস্য চেনার উপায়। আজকে তোকে কিছু করতে পারবো না, কিন্তু ভাবিস না ছাড়া পেয়ে গেছিস, আমি অন্য কোনো রূপে ফিরে আসবো। কাকিমা বলে উঠল, অ্যালবার্ট আপনি কি বলছেন? এটা কাইরির সদস্য আবার কারা? আপনি ওকে ভয় পাচ্ছেন কেন? রিফানকে এখন ছেড়ে দিলে আর কখনো ধরা যাবে না, আপনি না পারলে আমি রিফানকে বন্দি করবো এখন। এই বলে কাকিমা রিফানের দিকে একটা আগুনের গোলা ছুঁড়ে মারল। তান্ত্রিক বাধা দিতে চাইল কাকিমাকে, কিন্তু তার আগে সে আগুনের গোলাটা রিফানের দিকে মারল। রিফান আগুনের গোলা নিজের মুঠোয় নিয়ে নিল এবং উল্টো সেই গোলা কাকিমার দিকে ছুঁড়ে মারল। সোজা এসে কাকিমার পেট বরাবর লাগলো এবং প্রায় সে অনেক দূরে গিয়ে পড়ে রইল। রিফান বলল, কাকিমা আপনি অসতর্ক ছিলেন, আপনার প্রথম ভুল ছিল ঋতিকাকে আঘাত করা, আর দ্বিতীয় ভুল ছিল আমাকে দুর্বল হিসেবে নেয়া। তান্ত্রিক আপনাকে বলেনি আত্মহত্যা করা আত্মার চেয়ে কারোর হাতে খুন হওয়া আত্মা বেশি শক্তিশালী হয়? মৃত্যু দুনিয়ায় থাকলে কোনো যোগ্যতা নেই আপনার। তান্ত্রিক বলল, কাজটা তুই ঠিক করলি না রিফান, তুই ভাবছোস কাইরিরা আমাদের উদ্দেশ্যে বিফল করে দিবে? আমাদেরকে হারানো অসম্ভব, কাইরিরা আমাদের সাথে কখনো পারবে না।
এই জন্যই ওরা লুকিয়ে কাজ করে, ওদের সাহস নেই আমাদের সাথে সরাসরি মুখোমুখি হওয়ার। রিফান বলল, সেটা দেখা যাবে সময় হলেই। আমি আপনাদের এই মৃত্যুর দুনিয়া ধ্বংস করে দিব, আমার কিছু ছেড়ার ক্ষমতা আপনার নেই। এটা শুনে তান্ত্রিক রাগে গড়াগড় করতে করতে কাকিমাকে নিয়ে ওধা হয়ে গেল সেখান থেকে। রিফান এবার শান্ত হলো এবং ঋতিকাকে বলল, তুমি ঠিক আছো তো? ঋতিকা বলল, মাথায় একটু চোট পেয়েছি, তবে সহ্য করে নিতে পারবো। আমি তো হয়রান হয়ে গেলাম তোমার সাহস দেখে রিফান ভাইয়া, কিভাবে করলা এটা? কাকিমার কথা বাদই দিলাম, তান্ত্রিকের মতো শক্তিশালী একজনের সাথে এভাবে কথা বললে, কিন্তু সে তোমাকে কিছুই না করে চলে গেল, সবকিছু আমার মাথার উপর দিয়ে গেল। আর কায়রিটা আবার কি? সে আপনাকে কায়রি সদস্য বলল কেন? আমি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছি এখানে ঋতিকা। কায়রি হচ্ছে এমন একটা সংগঠন যারা এই মৃত্যু দুনিয়ার বিরুদ্ধে কাজ করে গোপনে। তারা এখান থেকে অশুভ আত্মাদের নিয়ে গিয়ে ভালো আত্মাতে পরিণত করে। আমাকেও শাস্তির মুখ থেকে তারাই বাঁচিয়ে নিয়েছে এবং তাদের সদস্য হিসেবে দায়িত্ব দিয়েছে। এই মৃত্যু দুনিয়ায় সবচেয়ে বড় বাধা হচ্ছে কায়রি সংগঠন, আর এই সংগঠনের প্রধান হচ্ছে সেই বুজুর্গ জিনকে যে আমাকে সাহায্য করেছিল একসময়। তাকে সবাই হুজুর বলে ডাকে। আচ্ছা, তার মানে এই তান্ত্রিকই মৃত্যুর দুনিয়ার প্রধান সেনাপতি? যখন সে তোমার কাকার সাথে এসেছিল প্রথমবার, তখন ভেবেছিলাম সে হয়তো মানুষ, কিন্তু এখন বুঝলাম সে আসলে জিন শয়তান। আগে বলবে তো তান্ত্রিক তোমার কিচ্ছু করতে পারবে না, তাহলে আমিও কয়েকটা ডায়লগ মেরে দিতাম। সে আসলে জিন শয়তান। তোমাকে তান্ত্রিক এমনিতেও ভয় পায়। আচ্ছা, মিয়াদ কোথায়? এত কথার মাঝে তো মিয়াদের কথা ভুলে গিয়েছি। ঋতিকা বলল, তাই তো, মিয়াদ কোথায়? ওই গাছের কাছে তান্ত্রিক মিয়াদকে মাথায় আঘাত করে ফেলে দিয়েছিল, এখন তো সেখানে নেই। তাহলে গেল কোথায়? রিফান বলল, বুঝতে পেরেছি, তান্ত্রিক এখান থেকে খালি হাতে যায়নি, সে আমাদের চোখে ধুলো দিয়ে মিয়াদকে নিয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। তাহলে এখন কি হবে রিফান ভাইয়া? তান্ত্রিক মিয়াদকে নিয়ে গিয়ে কি করবে তা আমরা জানি না, তার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সে উত্তর তো শুধুমাত্র আমাদের প্রধান হুজুরই দিতে পারবে। চলো এখনই আমাদের হুজুরের সাথে দেখা করতে হবে, তাকে সবকিছু জানাতে হবে। হ্যাঁ চলো, দেরি করলে লেট হয়ে যাবে। কিন্তু আমি তো মানুষ, আমি কি তোমাদের ওই আত্মার জগতে প্রবেশ করার অনুমতি পাবো? রিফান ভাই একটু ভেবে বলল, সরাসরি অনুমতি পাবে না, তবে একটা পথ আছে। মিয়াদের বাবার কবর খুঁড়তে হবে, ওই কবরের ভেতরে একটা লম্বা রাস্তা গিয়েছে, রাস্তার শেষ মাথায় একটা গোপন দরজা আছে, সেখানে দিয়ে প্রবেশ করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা ঠিকভাবে যাচ্ছিলাম। আমরা তো কবর করতে আসছিলাম এখানে, কিন্তু শয়তান তান্ত্রিকের বাচ্চার জন্য এখানে সে কাজটা হয়নি। এখন তো মিহাদু নেই, আর তুমিও তো পারবা না কবর খুঁড়তে, তাহলে আমি একা কিভাবে করবো এটা? আমার পক্ষে কি সম্ভব কোদালতে কবর খোঁড়া? চিন্তা করো না রিদিকা, তুমি একা নাও, আপাতত একজন আসছে। তখনই পেছন থেকে কেউ বলে উঠল, তুই একা কেন করবি, আমি আছি তো, এটা আমার উপর ছেড়ে দে। চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখলাম সাব্বির দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে। দৌড়ে গেলাম ওর কাছে এবং বললাম, ওরে সাব্বিরা, তুই একদম ঠিক সময় এন্ট্রি মারছস, এই মুহূর্তে তোকে খুব দরকার ছিল দোস্ত। সাব্বির বলল, রাখ তোর দোস্ত, আমি কি বাংলা মুভির পুলিশ নাকি যে মারামারি শেষে এন্ট্রি মারবো? আর তুই আমাকে ছাড়া এত বড় একটা কাজ কিভাবে চলে আসলি? আমাকে একটা বারো বললি না? সরি দোস্ত, তাড়াহুড়াতে বলে গিয়েছিলাম। তুই জানলি কিভাবে আমি এখানে আছি? আমি তো কাউকে কিছু বলিনি। তুই না বললে কি তোর বাবা মাকে কল করে বলবে তুই নাকি কোথাও যাচ্ছিস ফ্রেন্ডের সাথে? আমি আমাদের ব্যাচের সবার সাথে যোগাযোগ করলাম, কিন্তু কারোর সাথে নাকি তোর কথা হয়নি। আমি বুঝে গেলাম আবার তুই অন্য জগতে পা রাখতে যাচ্ছিস, কিন্তু তোকে খোঁজা অসম্ভব ছিল। তখনই রিফানই প্রথম আমাকে দেখা দিয়েছে এবং সবকিছু বলেছে, আর আমি এখানে চলে এলাম। ঋতিকা বলল, রিফান ভাই আমাকে না জানিয়ে প্ল্যান করেছো তাহলে? তবে ভালো ছিল, এখন কথা বলার সময় নেই, ঘর থেকে কোদাল নিয়ে আয় গিয়ে দোস্ত, কাজে লেগে পড়তে হবে। সাব্বির গিয়ে কোদাল নিয়ে আসলো। আমরা তিনজন মিহাদের বাবার কবরের সামনে গেলাম। সাব্বির বলল, কবর খোঁড়া কোনো ব্যাপার হলো নাকি? এই বলে কোদাল নিয়ে একটা কোপ দিল কবরে, কিন্তু সেটা আর উঠানো যাচ্ছে না, মাটির সাথে আটকে আছে কোদালটা। সাব্বিরের পুরো শক্তি দিয়ে টান দিল, কিন্তু তবুও সেটা উঠানো যাচ্ছে না। রিফান বলল, সাব্বির তোমার জুতা খুলে নিতে হবে, না হলে কবর খুঁড়তে পারবে না। জুতা খুলে নাও রিদিকা, তুমি জুতা খুলে নাও, হুজুরের আত্মার জগতে জুতা পায়ে ঢোকা যাবে না। রিদিকা এবং সাব্বির জুতা খুলে নিল। এবার টান দেওয়ার সাথে সাথে কোদাল উঠে এলো। তারপর সাব্বির অল্প সময়ের কবর থেকে সব মাটি সরিয়ে ফেললো। রিদিকা উকি মেরে দেখলো এবং বলল, আমরা ঠিক ছিলাম রিফান ভাইয়া, মিহাদের বাবার লাশ এখানে নেই, কোনো চিহ্নও নেই। তারা মিহাদের বাবার লাশ ওই ল্যাবে নিয়ে গেছে অনেক আগে, কিন্তু এখানে তো কোনো রাস্তা দেখা যাচ্ছে না। তুমি কোন রাস্তার কথা বললে রিফান ভাইয়া? রিফান বলল, সাব্বির তুমি দেখো, কবরের ডান পাশে একটা ছোট্ট ছিদ্র আছে, ওখান থেকে কোদাল দিয়ে মাটি সরাও, তাহলে এই রাস্তা বের হবে।
সাব্বির রিফানের কথা মতো দেখলো ডান পাশে সত্যি একটা ছোট্ট ছিদ্র আছে। সেখানে কোদাল চালালো সাব্বির এবং সেটা ধীরে ধীরে বড় হয়ে ভেতরের দিকে একটা অন্ধকার রাস্তা বের হলো। রিফান বলল, আমি আগে যাব, তোমরা আমার পেছনে থাকবা, কোনো শব্দ করবে না। দরকার হলে পা মাথায় নিয়ে হাঁটবো, তবুও হাঁটার শব্দ ও যাতে না হয়। সাব্বির বলল, হ্যাঁ, আমরা তো তোমার মতো আত্মা যে পা মাথায় নিয়ে হাঁটবো। সেটা না হয় পারা যাবে, কিন্তু আসার সময় মুলাদে ভাত খেয়ে এসছি, তাই গ্যারান্টি দিতে পারছি না ভাই। ঋতিকা হাসতে হাসতে বলল, চুপ হারামজাদা, রিফান ভাই যেভাবে বলছি সেভাবে করবি। এখন চলো রিফান ভাইয়া, আমরা তোমাকে অনুসরণ করছি। রিফান নেমে সে রাস্তা ধরে হাঁটতে লাগলো। আমরা রিফান ভাইকে অনুসরণ করে হাঁটতে লাগলাম। সম্পূর্ণ নিস্তব্ধতায় ঘেরা চারিদিকে। নিজের নিঃশ্বাসের শব্দটাও মনে হচ্ছে বন্ধ করে রাখি। হঠাৎ রিফান ভাইয়া থেমে গেল, আমরাও থেমে গেলাম। কারোর মুখে কোনো কথা নেই। রিফান ফিস করে বলল, একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গিয়েছি। তাহলে সেই গোপন দরজা খোলার পর তোমাদের ভয় দেখাতে পারে কেউ, তবে ভয় পাবে না, আমি সামলে নেব। ভয় পেলেই তোমাকে সেখানে মৃত্যুদণ্ড দেয়া হবে, তাই যতটা পারো শান্ত থাকতে হবে। আমরা মাথা নেড়ে হ্যাঁসূচক জবাব দিলাম। এরপর রিফান ভাই আবার চলতে শুরু করলো। প্রায় 10 মিনিট যাওয়ার পর রাস্তা শেষ হয়ে গেল। এবার রিফান ভাইয়া মাটির দেয়ালেই 2টা টোকা দিল। সাথে সাথে সাদা রোশনির মতো একটা দরজা খুলে গেল। ভেতর থেকে সুন্দর একটা ঘ্রাণ নাকে এসে লাগলো। রিফান ভাইয়া সেই দরজা দিয়ে আমাদের নিয়ে ঢুকলো, আবার সেই দরজা বন্ধ হয়ে গেল। সামনে তাকাতে দেখি কেউ একজন অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে আমাদের পথ আটকে। রিফান ভাইয়া বলল, আমরা হুজুরের সাথে দেখা করতে এসেছি, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, যত তাড়াতাড়ি সম্ভব হুজুরের সাথে দেখা করতে হবে। এবার সে মুখ ঘুরিয়ে আমাদের দিকে তাকালো। আমরা 3জনই অবাক হয়ে গেলাম। রিফান ভাই বলল, এখানে চলে এসেছেন তান্ত্রিক মশাই। তান্ত্রিক হেসে বলল, আমি তোদের সাথে ছায়ার মতো থাকি সবসময়, আমার চোখের আড়াল হওয়া অসম্ভব, কিন্তু আমি এখানে এসেছি এই 2জনকে নিয়ে যেতে। জীবিত মানুষের রক্ত লাগবে আমার। ঋতিকা বলল, তাই নাকি তান্ত্রিক মশাই, কিন্তু আমাদের শরীর তো আপনাকে দেওয়ার মতো রক্ত নেই, যেটা আছে সেটা হলো আপনার মৃত্যু। এখানে সে ভুল করে ফেলেছেন। এটা শুনে তান্ত্রিক আমাদের চোখের সামনে তার রূপ বদল করে নিল এবং একজন সাদা দাড়িওয়ালা বৃদ্ধতে রূপান্তরিত হলো এবং খুব সুন্দর করে হেসে দিল। রিফান বলল, হুজুর আপনি তাহলে তান্ত্রিকের রূপ ধরেছিলেন এতক্ষণ, কিন্তু কেন? হুজুর বলল, তুমি তো জানো এখানে জীবিত মানুষের প্রবেশ নিষেধ, যদি কোনোভাবে প্রবেশ করেও ফেলে তাহলে তাকে পরীক্ষা করা হয়, যদি সে ভয় পেয়ে যায় তাহলে তার মৃত্যুদণ্ড নিশ্চিত। তাদের পরীক্ষা করলাম আমি, এরা যথেষ্ট সাহসী এবং এখানে আসার যোগ্য। এখন বলো এদেরকে কেন এখানে নিয়ে এসেছ? নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু চাওয়ার হওয়া চাই। রিফান বলল, জি হুজুর, তান্ত্রিকের মুখোমুখি হয়েছিলাম আমি, সে বুঝে গেছে আমি আপনাদের কায়রি সংগঠনে যুক্ত হয়েছি, তাই সে আমার কাছেও ভিড়েনি, কিন্তু যাওয়ার সময় আমাদের চোখে ধোলা দিয়ে সে মিহাদকে নিয়ে গিয়েছে। এখন আমরা কি করব বলুন? হুজুর ভাবতে ভাবতে একটা পাথরের উপরে গিয়ে বসলেন এবং আমাদেরও বসতে বললেন। আমরা গিয়ে তার সামনে আসন করে বসলাম। হুজুর বলল, আলবার্ট গোস্মিথ আমাদের এই একজন পথভ্রষ্ট ভাই, তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি সে ভুল পথে আছে, কিন্তু সে আমার কথা কখনো শোনেনি। সে আমার চেয়ে শক্তিশালী এটা জেনেও নাও তোমরা। খারাপ সবসময় ভালো থেকে শক্তিশালী হয়, কিন্তু জয় শেষ পর্যন্ত ভালো শক্তিরই হয়। আলবার্ট মনে করে তাকে কেউ হারাতে পারবে না, এটা তার অহংকার, আর এই অহংকারই একদিন তার ধ্বংসের কারণ হবে। রিফান বলে, হুজুর আমরা জানতে চাই মিহাদের বাবা আসলে তাদের সাথে কি করেছিল, মিহাদকে কেন তারা টার্গেট করলো এভাবে? মিহাদের বাবা অর্থনৈতিক এবং মানসিক চাপে ভুল পথে বেছে নিয়েছিল, তার অভাব অনটন তো দূর হচ্ছিল, কিন্তু তার মনে কখনো শান্তি মেলেনি। শান্তি তো আত্মায় থাকে, আর সে আত্মায় যদি শয়তানের কাছে বিক্রি করে দেওয়া হয় তাহলে শান্তি কোথা থেকে আসবে? মেয়েদের বাবা তো সরাসরি শয়তানের কাছে আত্মা বিক্রি করে দিয়েছিল, আর এমন অনেক মানুষ এবং জিন আছে যারা নিজের অজান্তে তার আত্মা শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে। মূল কথা হলো, সৃষ্টিকর্তা থেকে দূরত্বই তোমাকে শয়তানের অনুসারী বানিয়ে দেয়। ভুল পথে থাকা মানুষের অঢিল ধন সম্পদ থাকতে পারে, কিন্তু তাদের মন বিষাক্ত হয়ে যায়, তাদের মনে কখনো শান্তি থাকে না, তারা সবসময় অস্থিরতায় ভোগে। মিয়াদের বাবাও তেমনটাই ভুগছিল। সে আমার সাথে গোপনে যোগাযোগ করে এবং আমার কাছে এই অন্ধকার পথ থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য চায়। আমি তাকে পথ দেখায় আলোর দিকে আসার, ধীরে ধীরে সে ফিরেও আসছিল, কিন্তু কিভাবে যেন আলবার্ট এই সম্পর্কে জেনে যায়। মিহাদের বাবাও বুঝেছে আলবার্ট জেনে গিয়েছে, তাই সে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেমিক্যাল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে কেমিক্যাল ব্যবহার করে তারা মৃতদেহের আত্মার সঞ্চার করে তাদের শক্তিশালী আত্মাতে পরিণত করার পরিকল্পনা করেছিল।
কিন্তু মিহাদের বাবার কারণে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। মিহাদের বাবা সেদিন শুধু নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করেনি, বরং তাদের মৃত্যুর দুনিয়া বানানোকে অনেকটা পিছিয়ে ফেলে দিয়েছিল ওই কেমিক্যালটা নিয়ে এসে, আর সেটা মিহাদের শরীরে লুকিয়ে দেয়। এই জন্যই তারা এখন মিহাদের পেছনে। ঋতিকা বলে, আচ্ছা হুজুর, সবই বুঝলাম, কিন্তু তারা তো চাইলে মিহাদকে মেরে অনায়াসে ওই কেমিক্যালটা নিয়ে নিতে পারে, তাহলে এত নাটক কেন? হুজুর বলল, না না না, ওই কেমিক্যাল তখনই কাজ করবে যখন মিহাদ সেটা জীবিত অবস্থায় নিজের ইচ্ছাতে তাদেরকে দেবে। জোর করে বের করে নিলে সেই কেমিক্যালের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। আর তাই তারা মিহাদকে মৃত প্রমাণ করার জন্য এত কিছু করছে, যাতে মিহাদ ভেঙে পড়ে এবং মনে করে যে সে সত্যি মারা গিয়েছে। তাতে কেমিক্যালটা মিহাদ নিজের ইচ্ছাতেই তাদেরকে দিয়ে দিবে। ঋতিকা বলে, এই ব্যাপার তাহলে, কিন্তু এখন তারা মিহাদকে নিয়ে গিয়ে কি করবে তার সাথে? হুজুর বলল, আলবার্ট অনেক সতর্ক এবং বুদ্ধিমান। সে না জেনে বুঝে কোনো পদক্ষেপ গ্রহণ করে না। নিশ্চয়ই তার কোনো পরিকল্পনা আছে মিহাদের সাথে ওই কেমিক্যাল নেয়ার। এখন তোমাদের যেতে হবে। সে মিহাদকে সেই ল্যাবে নিয়ে গিয়েছে। মিহাদের সাথে খারাপ কিছু হওয়ার আগে তোমাদের সেখানে যেতে হবে। তোমাদের সাথে কয়েকজন কায়রি সদস্য যাবে সাহায্য করার জন্য। রিফান বলে, আমরা কি পারবো তাদের সাথে? আপনার কাছে কোনো পরিকল্পনা থাকলে আমাদের বলুন। হুজুর বলল, শক্তি দিয়ে আলবার্টকে কখনো হারাতে পারে না, তাই বুদ্ধি দিয়ে পদক্ষেপ নিতে হবে। আলবার্টের একটা দুর্বলতা আছে, সে বাম চোখে কম দেখে, তাই তাকে বাম দিক থেকে আক্রমণ করবে। আর তোমরা এই মনুষ্য বন্ধুদের আমি 2টো ওষুধ দিয়ে দিচ্ছি, এটা খেলে তারা আত্মাদের সাথে লড়াই করার শক্তি পাবে। এই বলে তিনি 2টা লাল রঙের ক্যাপসুল দিল রিদিকা এবং সাব্বিরকে এবং বলল, এবার তোমরা যেতে পারো, সফল হয়ে ফিরে আসো। এতক্ষণ পর সাব্বির বলল, হুজুর আপনি কেন আসছেন না আমাদের সাথে? আপনি আসলে তো আমরা নিশ্চিত ওদেরকে হারিয়ে দিতে পারি। হুজুর মুচকে এসে বলল, রাজা কখনো যুদ্ধের ময়দানে যায় না বাছা, সে তার সেনাপতিকে পাঠায়। তোমরা আমার সেনাপতি। তবে আরও 2জনকে খবর দিয়েছে আমি, তারা এর আগে আলবার্টের চেয়েও শক্তিশালী জিনকে পরাজিত করেছে। তারা তোমাদের সাথে যোগ দিলে মনে হবে আমিও তোমাদের সাথে যোগ দিয়েছি। ঋতিকা বলল, তারা কি মানুষ নাকি আপনাদের মধ্যে কেউ? হুজুর কিছু বলল না, রহস্যময় একটা হাসি দিয়ে উদা হয়ে গেল। রিফান বলে, এত কিছু জেনে লাভ নেই, তারা আসলেই দেখতে পারবো। এখন আমাদের হাতে সময় নেই, তাড়াতাড়ি সেই ল্যাবে যেতে হবে। ঋতিকা, রিফান, সাব্বির এবং অদৃশ্য কয়েকজন রওনা হলো সেই ল্যাবের উদ্দেশ্যে। তারা সবাই প্রতিজ্ঞা করল আজকে এই মৃত্যু দুনিয়া ধ্বংস না হয় নিজেদের মৃত্যু যে কোনো একটা হবে। এদেরকে ধ্বংস না করতে পারলে একসময় গোটা মানবজাতির জন্য হুমকি হয়ে দাঁড়াবে। ল্যাবের সামনে পৌঁছে ঋদিক এবং সাব্বির হুজুরের দেয়া ক্যাপসুল খেয়ে নিল। সাথে সাথেই তারা দুজনই অন্যরকম এক শক্তি অনুভব করলো নিজেদের মাঝে। শরীর থেকে মনে হচ্ছে বিদ্যুৎ বের হচ্ছে। ল্যাবের কাছাকাছি যেতেই দেখলো কয়েকজন কালো রঙের লম্বা লম্বা মানুষ পেছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে মেন গেটে। রিফান বললে, এরা মানুষ না, সময় হয়ে গিয়েছে আমাদের লড়াই করার, তৈরি হয়ে নাও সবাই। এই বলে আমরা এগিয়ে গেলাম তাদের দিকে। তারাও ভয়ঙ্কর রূপে এগিয়ে আসতে লাগলো। রিফান একজনকে ধরে তার ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলল। ঋতিকা একজনের পেটে নিজের হাত ঢুকিয়ে দিল এবং ছুঁড়ে ফেলে দিল। মাটিতে লুটিয়ে পড়েই তারা অদৃশ্য হয়ে যাচ্ছে। সাবির একজনকে গলা চেপে ধরে বলল, ভূতের মায়েরে আব্বা, আজকে সবগুলোরে ঘোল পানি খাইয়া সারব। এই বলে তার ঘাড় মোটকে দিল। মাটিতে পড়ে সেও অদৃশ্য হয়ে গেল। অদৃশ্য কায়রি সদস্যরা একে একে তাদের প্রত্যেককে মেরে দিল। এভাবে লড়াই করতে করতে ল্যাবের ভেতরে প্রবেশ করলো তারা সবাই। ল্যাবের ভেতরে কয়েকজন মিলে গেল, তারা আক্রমণ করলো, কিন্তু ঋতিকার সামনেই তারা টিকল না। এরপর যেখানে মৃতদেহগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে সেখানে প্রবেশ করলো তারা, কিন্তু আজকে সেখানে কোনো মৃতদেহ ছিল না, সম্পূর্ণ ফাঁকা একটা বিশাল কক্ষ। তাহলে কি এটা তান্ত্রিকের কোনো পাতানো ফাঁদ? এটা ভাবতে ভাবতেই চারিদিক থেকে অনেক পরিমাণ আত্মা আক্রমণ করে বসলো। ঋতিকা, রিফান আর সাব্বির আত্মাদের সাথে লড়াই করতে করতে প্রায় ক্লান্ত হয়ে পড়েছে। তাদেরকে যতই মারছে তারা আরও বাড়ছে। এক পর্যায়ে রিফান আর ঋতিকা সাব্বিরকে তারা আটকে ফেলল এবং লোহার শিকল দিয়ে বেঁধে দিল। অদৃশ্য কায়রি সদস্যদের আগুনের একটা রুমে নিয়ে নিক্ষেপ করল। এবার তান্ত্রিক আলবার্ট কুসুমে আত্মপ্রকাশ করল। হাসতে হাসতে সে তার আসনে গিয়ে বসলো, আর তার সাথে রিফানের কাকিমাও ছিল। তান্ত্রিক বলল, আমার অনুসারীদের সাথে পারলি না তোরা, আর এসেছিস আমার সাম্রাজ্য ধ্বংস করতে। এখন তোরা কি করবি? রিফানের আত্মাকে আমি কখনো ছেড়ে দেব না, কঠিন শাস্তি দেব আমি। ও শুধু আমার বিরুদ্ধে চাইনি, বরং আমার শত্রুর সাথে মিলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আর এদিকে আর ওই পুচকে ছেলেটাকে কঠিন মৃত্যু দেব আমি। তারপর ওদের আত্মাকে আমার দাস বানাবো। সবাই জানবে আলবার্ট কুসুমে অপরাজেয়, তাকে হারানো অসম্ভব। কাকিমা বলল, রিফানের দায়িত্ব আমার উপর ছেড়ে দাও আলবার্ট, ওর সাথে আমার অনেক
এই হিসাব বাকি আছে। ওর আত্মাকে শাস্তি দেওয়ার অধিকার শুধু আমার। সাব্বির রিদিকাকে বলল, কি রে দোস্ত, তান্ত্রিক কি আমাকে পুচকে ছেলে বলল? রিদিকা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ তাই তো শুনলাম, মনে হয় তোকে ভালো করে চেনে না। সাব্বির বলল, একবার এখান থেকে ছেড়ে দিয়ে দেখেন তান্ত্রিক মশাই, আমাকে পুচকে ছেলে বলার সাহস কেমনে হয় আপনার? আমার ইগো হার্ট করলে আপনার চোখের মনি খুলে মার্বেল খেলবো আমি। আর মার্বেল খেলায় বিশ্ব চ্যাম্পিয়ন, তাই না রিদিকা? রিদিকা বলল, বাল চ্যাম্পিয়ন, স্কুলে তো সবসময় হারতি পোলাপানের সাথে, না জিততে পেরে চিটিং করে ওদের সাথ থেকে সব মার্বেলগুলো নিয়ে নিতি। তান্ত্রিক এবার বস থেকে উঠে সিংহাসনের মতো সিংহের মতো গর্জন দিয়ে বলে উঠল, তোদের কি মনে হয় আমি তোদের সাথে ইয়ার্কি করছি? এখনই দেখতে পাবি আলবার্ট গুসমে কতটা শক্তিশালী। রিফান রাগান্বিত হয়ে বলল, আমার সাথে যা করার কর, কিন্তু এই দুজনকে ছেড়ে দে, ওদের কোনো দোষ নেই, আমার জন্য ওরা এসবের সাথে জড়িয়েছে। তান্ত্রিক বলল, রিদিকাকে আমি সতর্ক করেছিলাম এখান থেকে চলে যেতে, কিন্তু সে তো যায়নি, বরং আরও একজনকে নিয়ে এসেছে। এবার আর কোনো সুযোগ নেই, এখন শুধু মৃত্যু হবে, আমি রক্তের গন্ধ পাচ্ছি। এবারে তান্ত্রিক রিদিকার দিকে এগোতে লাগলো। আচমকা তান্ত্রিকের হাত একটা আগুনের তরবারি চলে আসলো কোথা থেকে যেন, তলার থেকে আগুনের ফুলকি বেরোচ্ছে। রিফান চিৎকার করে বলল, খবরদার, রিদিকার গায়ে যদি একটা আঁচড় লাগে তাহলে আমি তোকে এই সাম্রাজ্য থেকে মিশিয়ে ফেলবো। তান্ত্রিক কোনো কথাই কানে নিচ্ছে না। সে সোজা গিয়ে রিদিকার গলা বরাবর তরবারি রাখল। রিদিকা হাসি মুখে বলল, মারলে আমাকে তাড়াতাড়ি মেরে ফেলেন তান্ত্রিক মশাই, পরে আর সুযোগ নাও পেতে পারেন। তান্ত্রিক ভয়ঙ্কর হাসিতে বলল, তোর তো দেখি মৃত্যুর ভয় নেই মেয়ে, তাহলে আর দেরি কেন, তৈরি হয়ে নে। এই বলে তলোয়ার উঠালো, তখনই একটা শব্দ আসলো যেমন লাঠি দিয়ে কেউ ফ্লোরে আঘাত করছে। তান্ত্রিক থেমে গেল এবং পাশে তাকালো, সাথে সবাই তাকালো সেদিকে। একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটার হাতে একটা লাঠি, সেটা দিয়েই সে ফ্লোরে আঘাত করছে। ছেলেটা বলল, তান্ত্রিক মশাই, এত তাড়াতাড়ি কিসের? আমাদের ছাড়াই পার্টি শুরু করে দিয়েছ, এটা কিন্তু ঠিক হয়নি, আমরা অনেক কষ্ট পেয়েছি, তাই না রিশফা? মেয়েটা বলল, ঠিক বলেছেন স্যার, আমার 5 টাকা হারিয়ে গেলেও আমি এত কষ্ট পেতাম না। তান্ত্রিক আমাদের মন ভেঙে দিয়েছে। তান্ত্রিক অবাক হয়ে বলল, তাহলে তাহলে তোরাই গালিব আর রিশফা? তোরাই তাহলে গালিব আর রিশফা? গালি বলল, রিশফা তান্ত্রিক মশাই তো দেখি আমাদের আগে থেকে চেনে, যাক তাহলে নতুন করে আর পরিচয় দেওয়া লাগবে না। তান্ত্রিক বলল, আমার বন্ধু ডোরিয়ার কাছে তোদের কথা শুনেছিলাম, ডোরিয়া তোদের কাছে পরাজিত হয়ে এই রাজ্য ছেড়ে চলে গিয়েছে, কিন্তু তোরা এখানে কি করছিস? ঋষি বলল, ধুর মশা, আগে রিদিকার গলা থেকে তলোয়ারটা সরান, নাহলে একটু পর দেখবেন ওই তলোয়ার আপনার গলায়। তান্ত্রিক হাসতে হাসতে বলল, তোরা কি আমাকে ডোরিয়া ভেবেছিস? এখানে এসছিস তো তোদের ইচ্ছাতে, কিন্তু যাবি আমার ইচ্ছাতে। যদি বাঁচতে চাস তাহলে চলে যায় এখান থেকে, এসবের সাথে তোদের কোনো সম্পর্ক নেই। গালি বলে, এই তো তান্ত্রিক মশাই আবার তাড়াহুড়া করছেন, আমরা তো বাঁচতে আসিনি, বাঁচাতে এসেছি, তাই না ইরফান? ইরফান বলল, হুজুর কি তাহলে আপনাদের দুজনের কথা বলেছিল? কিন্তু আপনারা তো সম্পূর্ণ মানুষ, কিভাবে কি হবে? গালিব বলল, এখনই দেখতে পাবি, এই তৈরি হয়ে নাও সবাই। রিশফা তুমি তৈরি হতো? স্যার এটা আবার জিজ্ঞাসা করা লাগে, আমি সবসময় তৈরি। কৃতিকা বলল, আমি বলেছিলাম তান্ত্রিক মশাই আমাকে তাড়াতাড়ি মেরে ফেলতে, কিন্তু আপনি সুযোগটা হারিয়েছেন, এবার আপনি তৈরি হয়ে নেন। গালিব স্যার তার হাতে থাকা লাঠিটা তান্ত্রিকের দিকে ছুঁড়ে মারল। তান্ত্রিক কিছু বুঝে ওঠার আগেই দ্রুত গতিতে লাঠিটা তার বুকে এসে লাগলো। তান্ত্রিক উড়ে গিয়ে তার আসনের কাছে পড়ল। লাঠিটা ঘুরে আবার গালিব স্যারের হাতে চলে এলো। রিশফা বলল, এই কারিশমা কবে শিখলেন স্যার? এটা তো আমি জানতাম না, আমি আরও অনেক কারিশমা জানি, তুমি তো বুঝতে চাও না আমাকে। এরপর রিশফা মুখ বাঁকিয়ে তার সাথে থাকা ছোট্ট ব্যাগ থেকে সাদা পাউডারের মতো কিছু বের করে সেটাতে ফু দিল এবং চারিদিকে সাদা ধোঁয়ায় ভরে গেল। এবং রিশফা বলল, কারিশমা আমিও কম জানি না স্যার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তান্ত্রিক রাগে গড়গড় করতে করতে চিৎকার করে বলল, আমার অনুসারীগণ, ওদের সবাইকে মেরে ফেলো। ধীরে ধীরে ধোঁয়া কমে আসতে লাগলো। দেখা গেল গালিব এবং রিশফা মিলে সবাইকে ছাড়িয়ে নিয়েছে। এবার তারা 5 জন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, সামনে তান্ত্রিকের বিশাল বাহিনী, কিন্তু সেখানে তান্ত্রিক নেই। সে গেল কোথায়? সাবরি বলল, ভয়ে পালিয়েছে মনে হয়, ও জানে আমি ছাড়া পেলে ওর খবর আছে। ঋতিকা বলল, চুপ কর চাপাবাজ, তান্ত্রিক ভয় পালানোর মতো কেউ না, সে তার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে, সে এখন নিহাদের কাছে আছে আমি নিশ্চিত। গালিব বলল, তাহলে আর দেরি কেন, এই চালাপালাদের শেষ করি চলো, তান্ত্রিক আমাদের অপেক্ষায়। এই বলে সবাই ঝাঁপিয়ে পড়ল তান্ত্রিকের বাহিনীর ওপরে। সবাই নিজেদের মতো লড়াই করে যাচ্ছে। এবার আর পেরে উঠল না তান্ত্রিকের বাহিনী। 5 জন মিলে বিশাল বাহিনীকে একে একে শেষ করে দিল। গালিব ঋতিকাকে উদ্দেশ্য করে বলল, তুমি ঠিক আছো পিচ্ছি? স্যার আপনি আমাকে পিচ্ছি বললেন,
এক রিফানের জ্বালায় শেষ আমি, আবার আপনিও। আমি মোটেও পিচ্ছি না। সেটা তো ঠিক আছে, এবার তান্ত্রিকের পালা, কিন্তু সে গেল কোথায়? ধোঁয়া ছাড়ানোর পর থেকে সে আর নেই। রিশফা বলল, রিফান, তুমি তো এই মৃত্যুর দুনিয়ায় কিছুদিন ছিলে, তোমার কি মনে হয় তান্ত্রিক এই মুহূর্তে কোথায় যেতে পারে? রিফান বলল, রিশফা আপুর, আমার মনে হয় সে তার গোপন কক্ষে প্রবেশ করেছে। সে কক্ষে সে ছাড়া আর কেউ প্রবেশ করতে পারে না। মিয়াদ হয়তো সেখানে আছে। আমি জানি সে কক্ষ কোথায় আছে। চলেন আমি আপনাদের নিয়ে যাই। এ বলে রিফান সামনে হাঁটা দিল। সবাই রিফানকে অনুসরণ করতে লাগলো। ল্যাব পেরিয়ে একটা ছোট্ট গলি ধরে রিফান হাঁটছে। ঋতিকা বলল, আচ্ছা স্যার, আপনারা দুজন কি মানুষ নাকি জিন? আমি এখনো কনফিউজড। আপনার হাতের লাঠিটা এত শক্তিশালী যে তান্ত্রিককে আঘাত করলো, আসলে আপনারা কারা? গালিব স্যার রিশফার দিকে তাকে একটা হাসি দিল, কিন্তু কিছু বলল না। রিশফা বলল, আমরা তোমাদের মতোই মানুষ ঋতিকা, তবে একটি স্পেশাল। এসব আত্মা জিন ভূতের সাথে পার্টি করাই আমাদের কাজ। শুরুটা হয়েছিল একটা লম্বা কাহিনী দিয়ে, সেটা না হয় পরে কখনো বলবো। হুজুরকে আমরা অনেক আগে থেকেই চিনি। এসব অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে উনি আমাদের উৎসাহ এবং সাহস দেন, আর উনি আমাদের খবর দিয়েছে এখানে আসার জন্য, তাই চলে এলাম। ঋতিকা বলল, ঠিক সময় এসছেন আপনারা। আর একটু হলেই আমার মাথাটা গিয়েছিল, তবে আমি ভয় পাইনি একটু। আচ্ছা আপু, আপনাদের দুজনের মাঝে সম্পর্ক কি? রিশফা মুচকে হাসে গালিবের স্যারের দিকে তাকাল এবং বলল, স্যার আপনি বলেন আমাদের সম্পর্ক কি? স্যার বলল, আমি বললাম না, আমার শরম করে। ঋতিকা এবং রিশফা হেসে দিল। সাব্বির সব শুনে বলল, শালা সবাই জোর আছে, শুধু আমারই নেই। এর থেকে ভালো সময় করে ওই তান্ত্রিকের হাতে মরে যাই একদিন, কি লাভ এই সিঙ্গেল জীবন রেখে। এবার সবাই হেসে দিল। ঋতিকা বলল, কষ্ট পাইছস না দোষ? দেখি তান্ত্রিকের কাছ থেকে কোনো পেতনি ভাড়া করে নিয়ে তোর সাথে সেটিং করে দিব। রিফান হঠাৎ থেমে গেল এবং সবাইকে চুপ হতে বলল। স্যার, সে কক্ষ, আমি নিশ্চিত তান্ত্রিক এখানে আছে। স্যার বলে, সবাই প্রস্তুত হও। ঋতিকা, তোমার একটা বড় দায়িত্ব আছে। এই লাঠিটা তোমার হাতে রাখবে। যখনই আমি তান্ত্রিককে ধরে ফেলবো, তুমি এই লাঠিটা ভেঙে ফেলবে। মনে রাখবে, লাঠি যতটা টুকরো হবে, ওই তান্ত্রিকও ততটা টুকরো হবে। এই কারণেই আমি প্রথম এসে তান্ত্রিককে আঘাত করেছিলাম লাঠি দিয়ে। ঠিক আছে স্যার, আমি আমার দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করব। এরপর রিফান এক ধাক্কায় সে কক্ষের দরজা খুলে ফেলল। তান্ত্রিক আগে থেকে প্রস্তুত ছিল। দরজা খোলার সাথে সাথেই তান্ত্রিকের অনুসারীরা হামলা করে বসল। সাথে রিফানের কাকিমাও ছিল। লড়াই শুরু হয়ে গেল আবার। একে একে পরাজিত হচ্ছিল তান্ত্রিকের অনুসারীরা। কাকিমা সোজা রিফানের উপর আক্রমণ করলো। রিফানের গলা চেপে ধরে দেয়ালের সাথে লাগিয়ে ফেলল। ঋতিকা এটা দেখে সেদিকে এগিয়ে গেল। রিফান হাতের ইশারায় ঋতিকাকে আসতে না করলো। রিফান হাসতে হাসতে বলল, কাকিমা, আপনি আবার ভুল করলেন আমার সামনে এসে। আপনাকে বলেছিলাম আপনার চেয়ে শক্তিশালী আমি। তাহলে দেখাই আপনাকে, এটা আমার বোন ঋতুর জন্য। এই বলে রিফান গলা ফাটিয়ে জোরে চিৎকার দিল। রিফানের চিৎকারের শব্দে কাকিমা কাচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সাথে অন্যান্য আত্মারাও টুকরো টুকরো হয়ে গেল। গালিব স্যার বলল, আরে ভাই, এটা করলে আগে করতে, এতক্ষণ লড়াই করা লাগতো না আমাদের। এখন শুধু তান্ত্রিক আর আগুনের তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে। সবার চোখ গেল উপরে ঝুলন্ত অবস্থায় মিহাদের নিথর দেহটার দিকে। তার শরীরে অনেক আঘাতের চিহ্ন। ঋতিকা রাগান্বিত হয়ে বলল, আপনি মিহাদের সাথে কি করছেন? তাকে মেরে ফেলছেন আপনি? তান্ত্রিক একটা ভয়ঙ্কর হাসিতে বলল, যেহেতু ইচ্ছে করে কেমিক্যাল দিবেন না, সেহেতু ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। কেমিক্যাল নতুন করে বানাতে আরও 100 বছর লেগে যাবে। তা তো সমস্যা নেই, আমার মৃত্যুর দুনিয়া আরও 100 বছর পর হলেও আমি বানিয়ে ছাড়ব। কিন্তু মিহাদ আর ওর বাবা আমাদের সাথে যেই বিশ্বাসঘাতকতা করেছে, তার জন্য একমাত্র উপায় হলো মৃত্যু। ঋতিকা রাগে ক্ষোভে তান্ত্রিকের দিকে ফিরে গেল। গালিব স্যার ঋতিকাকে থামিয়ে দিয়ে বলল, একটু অপেক্ষা করো, তোমাকে যেটা বলেছিলাম সেটা মনে রেখো, সুযোগের অপেক্ষা করো। রিশফা তান্ত্রিককে বলল, আপনি মিহাদকে মেরে আপনার পরিকল্পনা আরও 100 বছর পিছিয়ে দিলেন, তাহলে এখন কি করবেন? তান্ত্রিক বলল, সব সমস্যার মূল তোরা। এখন তোদেরকে মেরে আমি তোদের রক্ত পান করব। তোরা দুর্বল, সবসময় দুর্বলই থাকতে চাস। আমি চেয়েছিলাম একটা শক্তিশালী জগৎ বানাতে তোদের জন্য, সেটা হলো না। এই বলে তান্ত্রিক তার তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ল। তার সাথে কেউ পেরে উঠছে না। ঋতিকা লাঠিটা হাতে এক কোণে দাঁড়িয়ে আছে আর সুযোগের অপেক্ষা করছে। তান্ত্রিক সবাইকে মেরে রক্তাক্ত করে ফেলল। এরপর সে ঋতিকার দিকে এগিয়ে যেতে লাগলো। রিফানের মনে পড়ল হুজুর বলেছিল সে বাম চোখে কম দেখে। রিফান গালিবকে ডাক দিয়ে বলল, স্যার, বাম দিক থেকে আক্রমণ করতে হবে। যে বলা সেই কাজ। চারিদিক থেকে আক্রমণ হতে লাগলো। রিফান ডান দিক দিয়ে, সাব্বির ঠিক পেছনে, রিশফা তার সামনে এবং গালিব স্যার ঠিক তার দুর্বল জায়গা বাম দিকে।
তান্ত্রিক দিশেহারা হয়ে গেল। সুযোগ বুঝে গালিব স্যার তান্ত্রিকের গলা চেপে ধরল পেছন থেকে। রিফান গিয়ে তলোয়ার থাকা হাতটা চেপে ধরল। রিশফা এবং সাব্বির তার অন্য হাত ধরল। তান্ত্রিককে পুরোপুরি কোণঠাসা করে ফেলল। গালিব বলল, তান্ত্রিক মশাই এবার কি হবে? নিজের ফাঁদে নিজে আটকা পড়লেন। তান্ত্রিক হাসতে হাসতে বলল, আমাকে তোরা মারতে পারবি না। আমাকে যতবার মারবি ততবারই নতুন করে জন্ম নিব আমি। সেটা আমি জানি, কিন্তু আপাতত তো যন্ত্রণা সহ্য করতে হবে। তাই তো আপনাকে কোনো কষ্ট দিতে চাই না। চলে না আমরা একটা চুক্তি করি? তান্ত্রিক বলল, কোনো চুক্তি হবে না তোদের সাথে। তোদের মৃত্যু আমার হাতে লেখা। আজ না হয় কাল তোরা আমার হাতে মরবি সবাই। আচ্ছা, এই কথা তাহলে। রশি জ্বলে গেছে কিন্তু আগুন এখনো নিভেনি। ঠিক আছে, তাহলে দেখি চুক্তি না করে কিভাবে থাকেন। হৃদিকা, যেটা বলেছিলাম সেটা করো। এই বলে গালিব স্যার তান্ত্রিকের হাত ধরে মোচড় দিল এবং হৃদিকা সেই লাঠিটা মাঝখান থেকে ভেঙে ফেলল। সাথে সাথে তান্ত্রিকের হাত ভেঙে আলাদা হয়ে গেল। তান্ত্রিক ব্যথায় আর্তনাদ করে উঠল এবং বলল, ঠিক আছে ঠিক আছে, বল কি চাস তুই? আমি চুক্তি করতে রাজি। এই তো লাইনে আসছেন, এবার শুনেন। আমার চুক্তি হলো আমি মিহাদকে ফেরত চাই। ওকে মেরে আপনি ভুল করেছেন। তান্ত্রিক বলল, এটা সম্ভব না। মিহাদ মারা গিয়েছে, তাকে ফিরে আনা অসম্ভব। অন্য চুক্তি থাকলে বল। গালিব তান্ত্রিকের মাথা ধরে বলল, তাহলে এবার মাথাটা আলাদা করে ফেলবো। হৃদিকা, তুমি প্রস্তুত তো? হৃদিকা বলল, স্যার আপনি শুধু বলেন, আমি প্রস্তুত আছি। তান্ত্রিক বলল, থাম থাম, চুক্তি হচ্ছে তো একটা, এত তাড়াহুড়া করতে হচ্ছিস কেন? আচ্ছা, একটা উপায় আছে মিহাদকে ফিরে আনার। একজন পরিষ্কার আত্মা লাগবে, সে মিহাদের শরীরে প্রবেশ করে তাকে ফিরে আনতে পারে। রিফান বলল, আমি এটা করতে চাই। মিহাদকে ফিরে আনা আমার দায়িত্ব। তান্ত্রিক বলল, এবার আমার হাত পা ছাড়, চুক্তি তো হয়েছে তো তোদের সাথে। রিশফা বলল, হ্যাঁ, আমরা আপনাকে ছেড়ে দিই আর আপনি আমাদের ব্যান বাজান আবার। তান্ত্রিক বলল, আমরা জিন, কখনো চুক্তি ভঙ্গ করি না। ডোরিয়া নিশ্চয়ই বলছে এর আগে। ঠিক আছে, তাহলে দেখা যাক। মিহাদের দেহটা নিয়ে আসা হলো। তান্ত্রিক বলল, আমি যখন বলবো তখন রিফান মিহাদের দেহে প্রবেশ করবে। মানে শরীর মিহাদের হলেও আত্মা হবে রিফানের। এ বলে তান্ত্রিক চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু বলল। প্রায় 5 মিনিট পর্যন্ত এভাবে চলল। হঠাৎ বলে উঠল, রিফান এখন। রিফান সাথে সাথে মিহাদের দেহে প্রবেশ করলো, কিন্তু কোনো কিছুই হচ্ছে না। ঋতিকা বলল, কি করছেন আপনি? কিছুই তো হচ্ছে না। তান্ত্রিক বলল, একটু অপেক্ষা কর্মী, তাড়াহুড়ার কাজ শয়তানের হয়। এই বলে জিব্বায় কামড় দিয়ে বলল, ওপস, আমি তো শয়তান। এর মাঝেই মিহাদের শরীর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ঋতিকা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল তাকে এবং বলল, কি বলে ডাকবো, রিফান নাকি মিহাদ? সে বলল, শরীর মিহাদের, কিন্তু আমি রিফান। আমাকে রিফান বলে ডাকবে। আমি নতুন করে জীবন পেলাম আজ। তান্ত্রিক বলল, তাহলে আমার কাজ শেষ, আমাকে যেতে দে এবার। গালিব স্যার বলল, হ্যাঁ যেতে তো দিবই, কিন্তু এখন কি করবেন মশাই? নতুন কোনো শয়তানি নাকি ভালো হয়ে যাবেন? তান্ত্রিক বলল, আমি ভালো হয়ে যাব, হুজুরের সাথে দেখা করে তার শিষ্য হয়ে যাব। অনেক ভুল করেছি, এবার সবকিছু থেকে বিশ্রাম নেওয়ার পালা। আর তোরা যতদিন আছিস ততদিন কোনো জিন শয়তানি করে পার পাবে না। সবাই হেসে দিল তান্ত্রিকের কথা শুনে। হৃদিকা বলল, তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, তান্ত্রিক মশাই ভালো থাকবেন। তান্ত্রিক চলে গেল সেখান থেকে। রিশফা বলল, স্যার তাহলে এবার আমরা যেতে পারি, তাই না? আমাদের অনেক শয়তানকে সোজা করতে হবে। হ্যাঁ রিশফা, যেতে তো হবেই। তবে তার আগে বলে দেই, রিফান তুমি নতুন করে জীবন পেয়েছ, কখনো কোনো ভুল কাজ করো না। হৃদিকার খেয়াল রেখো, হয়তো আবার দেখা হবে আমাদের। এখনের মতো বিদায়। এই বলে গালিব স্যার আর রিশফা হাসি মুখে বিদায় নিল। সাব্বির বলল, সবাই তো চলে গেল, আমি থেকে কি করব? থাক তোরা চোখে আগুন জ্বলুক আমার বুকে। সাব্বিরও চলে গেল। হৃদিকা রিফান হাসছে। হৃদিকা বলল, এখন কি মিস্টার মিহাদ আহমেদ রিফান? আমাকে শুধু রিফান বলবে, বুঝছো? এখন তাহলে চলো যাই, দেখি কি করা যায়। হৃদিকা বলল, যাই চলো মানে? প্রপোজ করবে কি আমাকে? এখন এই মুহূর্তে আমাকে প্রপোজ করবে? আরে এই মুহূর্তে প্রপোজ করার জন্য ফুল পাবো কোথায় আমি কিচ্ছু জানি না। আমাকে এখন প্রপোজ না করলে আমি এখান থেকে যাব না। এই বলে হৃদিকা বসে পড়ল গাল ফুলিয়ে। কি বিপদ! আচ্ছা করছি, দাঁড়াও। রিফান দেখলো পাশে একটা কাগজের টুকরো পড়ে আছে। কাগজটা উঠিয়ে মুড়িয়ে খুব সুন্দর করে একটা ফুল তৈরি করলো রিফান। এরপর হৃদিকার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, ওটা পাগলি। হৃদিকা উঠে দাঁড়ালো। রিফান হাঁটু গেড়ে বসে কাগজের ফুলটা এগিয়ে দিয়ে বলল, তুমি কি আমার বুড়ো বয়সে পান খাওয়ার সঙ্গে হবে হৃদিকা? হৃদিকার সাথে সাথে ফুলটা নিয়ে বলল, আমি হব। এই বলে রিফানকে জড়িয়ে ধরল। রিফানও পরম যত্নে হৃদিকাকে জড়িয়ে নিল। প্রিয় লিসেনার, আজকের গল্পটি এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।